দেখো, তিনটা এক্সাম হয়ে গেল। যদি আমরা বলি কম্বাইন্ড অফিসার জেনারেল, কম্বাইন্ড অফিসার ক্যাশ এবং আরসি, গতকালকে যে পরীক্ষাটা হলো, এই তিনটা পরীক্ষার সামনে অবশ্যই রিটেন হবে। কারণ আমরা সকলেই জানি ব্যাংকের রিটেনগুলো 1 মাসের মধ্যে হয়ে যায়। সো তোমাদের যাদের মনে হচ্ছে এমসিকিউ ভালো হবে বা এমসিকিউতে কোয়ালিফাই করতে পারো, তারা এই প্রোগ্রামটাতে জয়েন করবা। এটা হলো ক্র্যাশ কোর্স রিটেন। ক্র্যাশ কোর্স রিটেন, তোমরা সকলেই জানো আমরা প্রত্যেকটা পরীক্ষার আগে একটা করে এমসিকিউ ক্র্যাশ কোর্স চালিয়েছি। কম্বাইন্ড অফিসারের আগেও একটা ক্র্যাশ কোর্স নিয়েছিলাম এবং কম্বাইন্ড ক্যাশ অফিসারের আগেও আমরা একটা ক্র্যাশ কোর্স আমরা কন্টিনিউ করেছিলাম। সো তোমরা যারা এই তিনটা পরীক্ষার রিটেন দেওয়ার সম্ভাবনা আছে, তারা আগে থেকে একটু রিটেনের প্রস্তুতিটাকে, অবশ্যই এই আমাদের মাত্র 14টা ক্লাস হবে বা 15টা ক্লাস হবে। এই 15টা ক্লাসে আমি বলবো না যে তুমি রিটেনে একটা র্যাডিক্যাল তোমার মধ্যে চেঞ্জ চলে আসবে, কিন্তু তারপরেও হবে কি, সবগুলো টপিক একবার করে তোমার মানে টাচ হবে, বা বেশ ভালোভাবে কিভাবে আমি প্রস্তুতি নিব বা কোনভাবে দ্রুত সময়ে প্রস্তুতি নেওয়া যায়, এই বিষয়গুলো আমরা ক্র্যাশ কোর্সে বা ক্র্যাশ প্রোগ্রামগুলোতে আমরা আলোচনা করে থাকি। কিন্তু যারা মনে করতেছো যে সামনে রিটেন পরীক্ষা দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, তাদেরকে বলবো তোমাদের এই কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। তোমরা যে কাজটা করবা, আমাদের যে ব্যাংক জব প্রিমিয়াম রিটেন ব্যাচটা আছে, ওই রিটেন ব্যাচে তোমরা জয়েন করবা। ক্লিয়ার বিষয়টা? ওকে। সো আজকে না, মাস্টার ব্যাচের ক্লাস এটা না, এটা আমরা মাস্টার ব্যাচের আমি রেগুলার যে ক্লাসটা স্যার, নিই। বলো। প্রিমিয়াম ব্যাচটা কি চালু হয়েছে নতুন করে আবার? এটা বাপ্পি ভাইয়ের কাছে একটু খোঁজ নিবা। প্রিমিয়াম রিটেন ব্যাচটা বোধহয় 20 তারিখ বা 21 তারিখে ক্র্যাশ কোর্সের ভর্তি হবে 3-4 দিন। এরপরেই প্রিমিয়াম রিটেন ব্যাচের ব্যাচটা শুরু হয়ে যাবে। হ্যাঁ, প্রিমিয়াম স্যার রিটেন ব্যাচের ব্যাচ। আপনারা স্যার আপনারা যে হচ্ছে 11 থেকে 20তম গ্রেড মানে বিসিএস এর যে হচ্ছে বেসিক কোর্সটা চালু করছেন, ওটা শুধু ম্যাথ আর ইংলিশ, ওটার পাশাপাশি কি আমরা একটু জিকে এর হেল্প পাবো না স্যার? না, ওইখানে জিকের হেল্প নেই বোন, জিকে তোমার রেগুলার কোর্স করাই তো। আর জিকের ওখানে যে আমরা শুধুমাত্র ম্যাথ এবং ইংলিশ, এই দুইটা পার্টটাকেই ফোকাস করেছি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, ঠিক স্যার আছে। আপনারা আপনাদের কি স্যার এটা স্যার ফুল কোর্স মানে বিসিএস এর ফুল কোর্স মানে না চালান না কি না, স্যার? না না, এসব নাই। এসব নাই, এটা কি শুধু প্রথম? শুধু এটা ব্যাংক জব। হ্যাঁ, শুধু ব্যাংক জব। আর এটা তো তোমাদের ফান্ডামেন্টাল একটা কোর্স আমরা আয়োজন করব, সামনে করবো এটা খুব শীঘ্রই। তো যেটা বলতে গিয়েছিলাম, আমরা আমাদের মূল টপিকে চলে কোশ্চেন ছিল আসি। স্যার। আচ্ছা, এখন আর আর কোশ্চেন একটা না, প্রশ্ন ছিল। শুরুতে প্রশ্ন স্যার কেমনে হয়? স্যার স্যার বলো, বলো। স্যার, আমি ব্যাংক স্যার আমি ব্যাংকে অনলাইন রেগুলার 22 ব্যাচে ভর্তি হয়েছি স্যার। স্যার এখন কি স্যার প্রিমিয়াম রিটার্ন ব্যাচে স্যার কি আর ভর্তি হতে হবে, নাকি রেগুলার ব্যাচ দিয়ে না, কাভার হয়ে রেগুলার যাবে ব্যাচ স্যার আমার করবে রিটার্ন না। প্রিপারেশন? প্রিমিয়াম রিটেন ব্যাচটা হলো, এটা যাদের রেগুলার ব্যাচ হয়ে যায় তাদের জন্য, তোমার জন্য না। ক্লিয়ার? যারা রেগুলার ব্যাচ শেষ করেছো তখন তাদেরকে বলবো। আচ্ছা, তাহলে আমি একটু বলি, ফেসবুকে যারা আছো, আজকের যে সেশনটা আমি কন্টিনিউ করতেছি, এটা হলো আমাদের যে তিনটা পরীক্ষা হয়ে গেল প্রিলি, তিনটারই রিটেন দেখা যাচ্ছে যে 3 সপ্তাহে হয়ে যাবে। এমন হইতে পারে শুক্রবারে একটা, শনিবারে একটা। তোমরা হাতে হয়তো বা সর্বসাকুল্যে আর 20 দিন সময় পাবে, বা 3 সপ্তাহ সর্বোচ্চ, 3 7 21 দিন সময় পাবে। এর মধ্যে এরপরেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। 14 দিন বা 21 দিনের মাথায় দেখবা পরীক্ষা শুরু হয়ে যাবে। এবং পরীক্ষা পরপর 3 সপ্তাহে তিনটা রিটেন হইতে পারে, বা এমনও হইতে পারে শুক্রবারে একটা, শনিবারে একটা। দ্যাট মিনস 7 দিন বা 10 দিনের মধ্যেই কিন্তু তিনটা রিটেনই হয়ে যাবে। সো যারা এই রিটেন তিনটা নিয়ে একটু জাস্ট প্রথম প্রিলি দিলা, বা যাদের ওইভাবে রিটেনের প্রস্তুতি নেই, একটু চিন্তা করতেছো যে স্যার রিটেনটা আর একটু সহযোগিতা পেলে ভালো হতো, তাদের জন্যই কিন্তু এই ব্যাচটা। এবং আমি মাস্টার ব্যাচে গত সপ্তাহে ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসে অনেকের অনুরোধ ছিল যে স্যার একটু ক্র্যাশ কোর্সটা মানে লঞ্চ করার জন্য। এই জন্য আমরা রিটেনের ক্র্যাশ কোর্সটা আমরা আজকে প্রথম ক্লাস নিচ্ছি। ওকে, সো আসো, আজকে আমার ক্লাসের যে টপিক সেটা হলো ট্রান্সলেশন। বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। আমরা E2B B2E দুইটাই করব। একটু ধারণা দিব তোমাদের, ট্রান্সলেশনের আরো একটা ক্লাস নিব। ক্লিয়ার বিষয়টা? আজকে এই ক্লাসটা হয়তো বা অনেকেই করেছো কিনা আমি ঠিক জানি না, কারণ দীর্ঘদিন পরে রিটেনের ক্লাস নিচ্ছি বলে আমি আমার একটা প্রিমিয়াম রিটেন ব্যাচের যে 1 নম্বর ক্লাসটা, সেই ক্লাসেরই একটা মানে অংশ আমি তোমাদেরকে আজকে করাবো। ক্লিয়ার বিষয়টা? জাস্ট বোঝানোর জন্য ট্রান্সলেশন কিভাবে করবা। আচ্ছা, যদি একটু শুরুতে আসি, তাহলে আমরা ট্রান্সলেশনের কোন পার্টটা আমি দিয়েছি। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, আমরা আজকে যে ট্রান্সলেশনটা করব এটা হলো 10-2-2024। 10-2-2024 সালে যে ট্রান্সলেশনটা পরীক্ষা এসেছিল, এটা এসেছিল হলো গ্লোবাল ইসলামী ব্যাংক প্রবেশনারি অফিসারের কোশ্চেনে। সেই ট্রান্সলেশনটা আমরা নিয়ে এসেছি। একটু লেটেস্ট ট্রান্সলেশনগুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি। আমি আবারও বলি, ট্রান্সলেশন পার্টটা এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা সকলেই জানো, ট্রান্সলেশনে কিছু কিছু পরীক্ষায় দেখা যাচ্ছে 20 থাকে, আবার কিছু কিছু পরীক্ষা কিন্তু 40 থাকে। ট্রান্সলেশনে হয় 20 থাকে, নাই 40 থাকে। বেশিরভাগ পরীক্ষায় 40, মানে বাংলা থেকে ইংলিশে 20, ইংলিশ থেকে বাংলাতে 20। আমি বলবো ট্রান্সলেশনে অনেকে অনেক রকম ফোবিয়া থাকে বা অনেকে অনেকভাবে করে। আমি ট্রান্সলেশন করতে চাই,
আমি তোমাদেরকে আমার যেটা ভালো মনে হয় আমি সেই অ্যাপ্রোচটা তোমাদেরকে দিব, তোমরা এই অ্যাপ্রোচটা দেখতে পারো। কারণ অনেক জায়গায় দেখেছি ট্রান্সলেশনের বিভিন্ন রকম ফর্মুলা আছে, সাবো পিয়ে তা হাবি জাবি। আমার মনে হয়নি, বা আমি নিজেও যখন ওই ফর্মুলা দিয়ে ট্রাই করেছি তখন আমার মনে হয়েছে পরীক্ষার হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে দীর্ঘ সময় চলে যাবে, অনেক সময় লেগে যাবে। এই জন্যই আমি বলবো তোমাদেরকে আমাদের ট্রান্সলেশনে আমি যে ওয়েটা তোমাদের কাছে দেখাবো তোমরা এই ওয়েটা ফলো করতে পারো। আমার দৃষ্টিতে এই ওয়েটা বেস্ট একটা অ্যাপ্রোচ দ্রুত সময়ে ট্রান্সলেশন করার জন্য। আমি যদি বলি, আমি যখন কোনো ট্রান্সলেশন করাই বাংলা থেকে ইংলিশের কথা এখন বলবো, আবার যখন ইংলিশ থেকে বাংলা করাবো তখন আমি ইংলিশ থেকে বাংলার গল্প বলবো। এখন জাস্ট মনে রাখো কিভাবে আমরা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করব সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, ভাই বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনের জন্য আমি মনে করি তোমাদের আহামরি গ্রামারে ব্যাপক ধারণা জানতে হবে তা না, ব্যাপক ধারণা থাকতে হবে এমন কিছু নয়। মিনিমাম যদি একটা ধারণা তোমরা মেনটেন করতে পারো আমার মনে হয় তোমরা ভালো মতো ট্রান্সলেশন করতে পারবে। এখন মিনিমাম যে বিষয়গুলো তোমাদেরকে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করার জন্য প্রয়োজন সেটা যদি বলি, তোমরা প্রথমে যে কাজটা করবা, যখন কোন একটা সেন্টেন্স পড়বা এই সেন্টেন্সে তুমি ভার্বটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবা, এটা হবে তোমার প্রথম কাজ। তাহলে আমরা যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করব তখন প্রথম যে কাজটা করব সেটা হলো ওই সেন্টেন্সের ভার্ব অথবা ক্রিয়া কোনটা সেটা আমরা আইডেন্টিফাই করব। দ্বিতীয় যে বিষয়টা আমরা আইডেন্টিফাই করব সেটা হলো সাবজেক্ট, দ্যাট মিনস ওই ক্রিয়াটাকে সম্পাদন করতেছে তাকে আমরা খুঁজে বের করবো। তাহলে প্রথমে ভার্ব খুঁজবো, এরপরে আমরা সাবজেক্ট খুঁজবো, এরপরে দেখবো কোন টেন্সে আছে বাক্যটা, এরপরে জাস্ট অ্যাক্টিভে হবে নাকি প্যাসিভে হবে। তোমরা যদি এই চারটা বিষয় যদি একটা সেন্টেন্স পড়ে বুঝতে পারো বা উপলব্ধি করতে পারো, যে কোনো ট্রান্সলেশন যত বড়ই হোক না কেন তুমি অবসম্ভাবীভাবে ওই ট্রান্সলেশন করতে পারবে। তাহলে আমি আরেকবার বলতেছি, সবাই ভালো করে শোনো। আমরা যখন বাংলা থেকে ইংলিশ, সাউন্ডটা একটু কম মনে হচ্ছে, অন্যদের আপনার ক্ষেত্রেও কি ভয়েসটা তাই? একটু কম শোনা যাচ্ছে। অন্যদের ক্ষেত্রেও কি তাই? তাড়াতাড়ি বলতে হবে। অন্যদের ক্ষেত্রেও কি তাই? না স্যার, সাউন্ড ঠিক আছে, আচ্ছা তবে রেজোলিউশনটা হালকা একটু মানে ঝাপসা সাউন্ড মনে হচ্ছে, সাউন্ড ঠিক আছে। রেজোলিউশনটা একটু কম। আচ্ছা, সাউন্ড নিয়ে কেউ কোনো আর কোশ্চেন করবে না, ক্লিয়ার বিষয়টা? সাউন্ড নিয়ে কেউ কোনো কোশ্চেন করবে না, অনেকের নিজেদের ইয়ে থাকে। এরপরে কথা বললে কিন্তু মিউট করে দিব। আচ্ছা আশা, তাহলে না মিউট করবো না, তোমরা অবশ্যই পার্টিসিপেট করবে। যেটা বলতে গিয়েছিলাম, তাহলে আমরা যখন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করব প্রথম যে কাজটা করব, আমি প্রথমে বলে রাখি, প্রথম তোমরা যে কাজটা করবা সেটা হলো যে ভার্ব আইডেন্টিফাই করবা, দ্বিতীয়টা সাবজেক্ট আইডেন্টিফাই করবা, তৃতীয়টা কোন টেন্সে আছে, আর 4 নাম্বার হলো এটা অ্যাক্টিভে করব নাকি প্যাসিভে করব। এই চারটা যদি তোমরা বুঝতে পারো যে কোনো ট্রান্সলেশন তোমরা করতে পারবে। ওকে, আসো তাহলে আমরা প্রথমে একটা কঠিন ট্রান্সলেশন দিয়ে শুরু করি। হ্যাঁ, যেহেতু এটাই 1 নম্বরে আছে এটা দিয়েই শুরু করব। তাহলে আমরা করতেছি যে 10/2/2024 সালে গ্লোবাল ইসলামী ব্যাংকে যে প্রবেশনারি অফিসার পরীক্ষাটা হয়েছিল সেটা। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকে মনে করতেছে স্যার আপনি তো প্রস্তুতি নিয়েছেন সরকারি ব্যাংকের, সামনে যেহেতু সরকারি ব্যাংকের পরীক্ষায় হবে প্রাইভেটেরটা কেন দিয়েছি? ভাই ট্রান্সলেশনই, এটা প্রাইভেট গভর্নমেন্ট এটার কোনো পার্থক্য নাই, ক্লিয়ার বিষয়টা? ট্রান্সলেশনই। আচ্ছা, রেজুলেশনটা যেহেতু হয়ে গিয়েছে এখন আর করার নেই, তোমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করো। আচ্ছা, আমি যদি বলি একটু দেখো, এই যে ট্রান্সলেশনটা এভাবে একটা প্যাসেজ ট্রান্সলেশন তোমাদেরকে আসবে, অথবা 5 সেন্টেন্স বা 5টা সিঙ্গেল সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তবে তোমাদেরকে বলে রাখি ভাই, একটু বোঝো, আজকের ক্লাসটা 40 মিনিট মতো করো, আশা করি তোমার ট্রান্সলেশন একটা ভালো তুমি নিজে রিয়ালাইজ করতে পারবে। হ্যাঁ, ভালো একটা অনুভূতি তোমার মানে ফিল হবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি তোমাদেরকে বলি, তোমাদেরকে যে ব্যাংকে ট্রান্সলেশনটা করতে হয় বা জব পরীক্ষায় যে ট্রান্সলেশনটা করতে হয় এটা কিন্তু ভাব অনুবাদ করতে হয়। এখানে কিন্তু আমাদেরকে একেবারে আক্ষরিক যে অনুবাদ আমরা বলি, আমরা আক্ষরিক অনুবাদ করব না, আমরা ট্রান্সলেশন করার সময় ভাব অনুবাদ করব। তার মানে ভাব অনুবাদ জিনিসটা কি? কোন একটা সেন্টেন্স যে এক্সপ্রেশনটা দিতে চাচ্ছে তোমার লেখার মধ্যে সেই এক্সপ্রেশনটা নিয়ে আসতে হবে। ভাব অনুবাদ করা ট্রান্সলেশনের সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হলো, ধরো কোন একটা সেন্টেন্সে তুমি সাবজেক্ট পাচ্ছ না, তুমি ইচ্ছা করলে ওই সেন্টেন্সের সাবজেক্টটা নিজের মতো করে মানানসই একটা সাবজেক্ট তৈরি করতে পারবে। আবারও যদি বলি, মনে করো কোন একটা সেন্টেন্স অ্যাক্টিভে আছে, তুমি মনে করতেছো আমি যদি সেন্টেন্সটা প্যাসিভে করি আমার জন্য সহজ হবে, তুমি প্যাসিভে করবে, কোনো রকম কোনো মার্ক কাটবে না। মনে করো কোনো একটা সেন্টেন্স প্যাসিভে আছে, তুমি যদি মনে করো যে আমি সেন্টেন্সটা অ্যাক্টিভে করতে চাই, তাহলেও অ্যাক্টিভে করলেও সেন্টেন্সটা হবে। মানে কি, নিজের প্যাটার্নে নিয়ে এসে সেন্টেন্সটা দ্রুত ট্রান্সলেট করা। আজকে আমি সেই জিনিসটাই 1 নাম্বার কোশ্চেনে আমি ওই জিনিসটাই তোমাদেরকে বারবার দেখানোর চেষ্টা করব, যে বাক্যটা যেভাবে আছে তোমাকে ওইভাবেই ট্রান্সলেশন করতে হবে এমন না
না, তুমি তোমার মতো তোমার শেপে এনে তুমি ট্রান্সলেশন করবে। আসো তাহলে আমরা কয়েকটা সেন্টেন্স করি, তাহলে তোমাদেরকে বুঝাবো। এই পুরা বাক্যটা এটাই ট্রান্সলেশন এসেছিল, পুরা যে প্যারাগ্রাফটা দেখতেছো, আমি আমার ট্রান্সলেশন করার সুবিধার্থে এই প্যারাগ্রাফটাকে 3টা ভাগ করেছি, মানে 3টা স্লাইডে নিয়ে গিয়েছি, কিন্তু প্যাসেজ এভাবেই কিন্তু ছিল। আসো তাহলে আমি প্রথম যে স্লাইডে করব, প্রথম স্লাইডে আমি 2টা সেন্টেন্স এনেছি, এই 2টা সেন্টেন্স আমি ট্রান্সলেশন করব। একটু ভালো করে প্লিজ মনোযোগ সহকারে দেখবে। আর একটা কথা বলি, রিটেনের ক্লাসটা তুমি যখনই পাবে তখনই তুমি রিটেনের ক্লাসটা করার চেষ্টা করবে। ধরো এটা তোমার শিডিউল ক্লাস না, ভাই শিডিউল ক্লাস দরকার নেই। আমার ট্রান্সলেশন এটা সবসময় মনে করবা যে সব আমার পরীক্ষাতে ট্রান্সলেশন আসবে। আর ট্রান্সলেশন আমি টিচারদের সাথে যত বেশি ক্লাস করব তত তোমার ট্রান্সলেশন শেখার মানে ইয়েটা বাড়বে, হ্যাঁ, আগ্রহটাও বাড়বে এবং তোমার ক্যাপাবিলিটিও কিন্তু ইনহ্যান্স করবে। আসো তাহলে আমরা কথা না বলে শুরু করি। 1 নম্বর সেন্টেন্সটা কি বলতেছে ভালো করে শুনবে। বাংলাদেশে পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। কি পাইলাম আমরা তাহলে? বাংলাদেশে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। আমার কোশ্চেন করব, তুমি দ্রুত উত্তর দিবে। বলে এই বাক্যে ভার্ব কোনটা? দ্রুত বলতে হবে। এই বাক্যে ভার্ব কোনটা? এই বাক্যে ভার্ব কোনটা? ভেরি গুড, চালু হতে যাচ্ছে। ভেরি গুড, এটা হলো আমার ভার্ব, এটা হলো আমার ভার্ব। ভাই কোন জিনিসটা চালু হতে যাচ্ছে একটু কথা বলতে হবে। কোন জিনিসটা, কোন জিনিসটা চালু হতে যাচ্ছে? পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে নতুন একটি সূচক, নতুন একটি সূচক, এটা হলো আমার সাবজেক্ট। ভাই তুমি এইভাবে সেন্টেন্সটা পড়েই আগে তোমার কাজ হবে ভার্ব এবং সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা। তাহলে চালু হতে যাচ্ছে এটা আমার ভার্ব, আর কি চালু হতে যাচ্ছে? নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? নতুন একটি সূচক, এটা হলো সাবজেক্ট, আর চালু হতে যাচ্ছে এটা হলো আমার ভার্ব। তাহলে আমি সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। এইবার আসি, এই বাক্যটা আমরা কি অ্যাক্টিভে করব নাকি প্যাসিভে করব একটু বলবে কেউ? এই বাক্যটা কি অ্যাক্টিভে হবে না প্যাসিভে হবে? অবশ্যই এই বাক্যটা প্যাসিভে হবে, কারণ নতুন একটি সূচক, এই নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। এখন আমরা অ্যাক্টিভ আর প্যাসিভ কি জানি? কাজটা যে শেষ করবে সে যদি বাক্যে থাকে তাহলে অ্যাক্টিভ, আর কাজটা যে শেষ করবে সে যদি বাক্যে না থাকে তাহলে কিন্তু প্যাসিভ। এখন দেখো, যদি এমন বলতো যে বাংলাদেশ ব্যাংক নতুন একটি সূচক চালু করতে যাচ্ছে, তাহলে কিন্তু অ্যাক্টিভ হতো, কারণ কে চালু করতে যাচ্ছে? বাংলাদেশ ব্যাংক চালু করতে যাচ্ছে। তাহলে এখানে কে চালু করতে যাচ্ছে তার কথা বলা নাই, এই জন্য এই বাক্যটা কি হবে? প্যাসিভে হবে। ব্যাস, আমাদের যে জিনিসগুলো দরকার আমি পেয়ে গিয়েছি। প্রথমে আমি ভার্ব খুঁজবো, তারপরে আমি সাবজেক্ট খুঁজবো, এরপরে টেন্স, চালু হতে যাচ্ছে ইজ গোয়িং টু, সবসময় মনে রাখবে ইজ গোয়িং টু, চালু হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে, ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এখন এই বাক্যটা করব। তাহলে আমি প্রথমে কি করব? সাবজেক্ট, প্রথমে হবে কি? সাবজেক্টটা হবে। সাবজেক্ট কোনটা? নতুন একটি সূচক। নতুন একটি সূচক কি বলবো? নিউ ইন্ডেক্স। ভেরি গুড, আ নিউ ইন্ডেক্স, নতুন একটি সূচক। এবার আসো ভাই, চালু হতে যাচ্ছে। এখন তোমরা যদি জানো, যেমন আমি যদি বলি সুমন নামে আমি একটা টিচারকে চিনি, তাহলে আর টিচার নেমড সুমন, আমরা এইভাবে বলি। টার্নিং পয়েন্ট নামে একটা প্রতিষ্ঠানের নাম আমি জানি, তাহলে প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠান, তাহলে কি হবে? অ্যান অর্গানাইজেশন নেমড টার্নিং পয়েন্ট অথবা কল্ড টার্নিং পয়েন্ট। তাহলে আমরা যদি নামটা জানি, ওই নেমের পরেই নামটা বসিয়ে দিব। হ্যাঁ, কণা নামে আমি একটা মেয়েকে চিনি, তাহলে আই নো আ গার্ল নেমড কণা, কণা নামে। তাহলে একটু কেন এই কথাটা বললাম সবাই একটু দেখো। আমার সাবজেক্ট কোনটা? নতুন একটি সূচক, আ নিউ ইন্ডেক্স। এখন এই সূচকের নামটা কিন্তু দেওয়া আছে। সূচকের নামটা কি? পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে। তাহলে ওই নামটা আমরা কি করব? ইন্ডেক্সের পাশে বসিয়ে দিব। এটা কিন্তু মূল অংশ না, হ্যাঁ, এক্সট্রা একটা অংশ আমি বসাচ্ছি। তাহলে আ নিউ ইন্ডেক্স নেমড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স অথবা কল্ড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স, আমি জাস্ট বসিয়ে দিব। তাহলে আ নিউ ইন্ডেক্স, একটি নতুন সূচক, নামটা কি? পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স। তাহলে কি দিব আমি? নেমড, NAMED, নেমড। এবার নামটা বসাই দিব, পারচেসিং ম্যানেজিং ইন্ডেক্স, পারচেজিং, PURCHASING, পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স, MANAGERS, পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স। ভাই পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স এটা কিন্তু এক্সট্রা অংশ। আমার মূল অংশ কোনটা? আর নিউ ইন্ডেক্স, একটা নতুন সূচক। এইবার আসো,
চালু হতে যাচ্ছে, চালু হতে যাচ্ছে, এটা আমাদের অক্সিলারি ভার্বটা কি? ইজ গোয়িং টু, বি গোয়িং টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। তাহলে আ নিউ ইন্ডেক্স ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু। যেহেতু বাক্যটা প্যাসিভে করব, প্যাসিভে হইলে টু বি হবে, বি প্লাস ভার্বের থ্রি, আর অ্যাক্টিভে হইলে ইজ গোয়িং টু প্লাস ভার্বের ওয়ান। এই কি বলেছি? প্যাসিভে হইলে ইজ গোয়িং টু বি প্লাস ভার্বের থ্রি, আর অ্যাক্টিভে হইলে ইজ গোয়িং টু প্লাস ভার্বের ওয়ান। তাহলে এটা যেহেতু প্যাসিভ, আমি কি করব? বি প্লাস ভার্বের থ্রি লিখবো। তাহলে আ নিউ ইন্ডেক্স নেমড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স ইজ গোয়িং টু বি, চালু হওয়া, এই লঞ্চড, স্টার্টেড, যে কোনো একটা, ইজ গোয়িং টু বি লঞ্চড, ইজ গোয়িং টু বি লঞ্চড। আ নিউ ইন্ডেক্স, নতুন একটি সূচক, নেমড, যার নাম কি? পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স, ইজ গোয়িং টু বি লঞ্চড, চালু হতে যাচ্ছে। ভাই কোন জায়গায় চালু হতে যাচ্ছে? বাংলাদেশে। তাহলে কি বলবো ভাই? ইন বাংলাদেশ। আমি বিডি লিখলাম, তোমরা আবার পরীক্ষায় বিডি লিখো না, ইন বাংলাদেশ। আ নিউ ইন্ডেক্স নেমড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স ইজ গোয়িং টু বি লঞ্চড ইন বাংলাদেশ, বাংলাদেশে চালু হতে যাচ্ছে। এবার দেখো তো ভাই আর কোন জিনিসটা বাকি আছে? একটা অংশ বাকি আছে, বাক্যটা পড়ো। Yes, অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে, মানে অর্থনীতির গতিশীলতা নির্ণয় করতে। সবাই একটু শোনো ভাই। খাওয়া, ইট, খাইতে, টু ইট, পড়া, রিড, পড়তে, টু রিড, মানে ভার্বের সাথে তে যোগ হইলে টু দিয়ে শুরু করতে হয়। তাহলে অর্থনীতির গতিশীলতা নির্ণয় করতে, টু আইডেন্টিফাই, ভেরি গুড, টু ডিটারমাইন, টু মেজর, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। টু আইডেন্টিফাই বা টু ডিটারমাইন, ওকে, টু ডিটারমাইন। এইবার আসো ভাই, কি ডিটারমাইন করব? অর্থনীতির গতিশীলতা। এইবার শোনো না, অর্থনীতির গতিশীলতা। এখন তোমরা চিন্তা করো গতিশীলতা ইংলিশ কি হবে, গতিশীলতা ইংলিশ কি হবে? ভাই আমার কথা শোনো, এইটা অর্থনীতির গতিশীলতা মানে যে গতিশীলতাই চাচ্ছে তা না, তোমাকে এর মিনিংটা বুঝতে হবে। অর্থনীতির গতিশীলতা নির্ণয় করতে নতুন একটি সূচক চালু হইতে যাচ্ছে। এখন অর্থনীতির গতিশীলতা মানে কি বলতে পারি? অর্থনীতির উন্নতি, অর্থনীতির প্রোগ্রেস, হ্যাঁ, বা ডেভেলপমেন্ট, এইটা। টু ডিটারমাইন দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি, অথবা দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি, অথবা দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইকোনমি, তুমি যে কোনো একটা দিয়ে দিতে পারো। অর্থনীতির গতিশীলতা নির্ণয়, টু ডিটারমাইন, নির্ণয় করতে, কি নির্ণয় করব? অর্থনীতির গতিশীলতা, দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি, দ্য মোবিলিটি অফ দ্য ইকোনমি, যে কোনো একটা দিয়ে দিতে পারো। টু ডিটারমাইন দ্য প্রোগ্রেস, দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি, ইকোনমি। এই হলো আমাদের প্রথম সেন্টেন্স, ভালো করে বুঝো। তাহলে বাংলাদেশে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স নামে অর্থনীতির গতিশীলতা নির্ণয়ে নতুন একটি সূচক চালু হতে যাচ্ছে। ভার্ব হলো চালু হতে যাচ্ছে, কি চালু হতে যাচ্ছে? নতুন একটি সূচক। এবং এটা আমরা প্যাসিভে করব, কারণ কে চালু করবে তার কথা বলা নেই। এই জন্য কি করবো? প্রথমে সাবজেক্ট, নতুন একটি সূচক, আর নিউ ইন্ডেক্স। এরপরে কি ভাই? ইন্ডেক্সের নামটা যেহেতু দেওয়া আছে, নামটা বসিয়ে দিলাম, নেমড পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স। মূল কোনটা? আ নিউ ইন্ডেক্স ইজ গোয়িং টু বি লঞ্চড, এটাই কিন্তু মূল। আ নিউ ইন্ডেক্স ইজ গোয়িং টু বি লঞ্চড, চালু হতে যাচ্ছে কোথায়? ইন বাংলাদেশে। কি করতে? অর্থনীতির গতিশীলতা নির্ণয় করতে। টু ডিটারমাইন, কি ডিটারমাইন করব? দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি, দ্য মোবিলিটি অফ দ্য ইকোনমি, দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য ইকোনমি। আমি এক নাম্বার সেন্টেন্সটা ক্লিয়ার করতে পেরেছি কিনা? আজকে অনেকগুলো জিনিস বুঝবো ইনশাল্লাহ, দেখো। আচ্ছা, আমি আবারও বলি, সেন্টেন্সটাকে নিজের শেপে আনবা। তুমি সেন্টেন্সটাকে যত দ্রুত নিজের শেপে আনতে পারবে, তত দ্রুত তুমি ভালো ট্রান্সলেট করতে পারবে। ওকে, সো আমাদের প্রথম সেন্টেন্সটা হয়ে গেল। এবার আমি দ্বিতীয় সেন্টেন্সে চলে যাব। আমি প্রথম সেন্টেন্সটা একটু ডিলিট করে দিচ্ছি, মুছে দিচ্ছি। স্যার ওকে, বলো। আপনি কথা বলার মাঝে অনেকজনই কথা বলে স্যার, যেটা আচ্ছা, কিনা বাকি লিসনারদের একটু সমস্যা হয়। একটু বলি, তোমরা হ্যাঁ একটু কম রেসপন্স করবো, ভাইবটা বুঝবা যে কোন জায়গায় আমার রেসপন্স করা উচিত। না হলে তুমি যদি বারবার কথা বলো আমার কথা বলার মাঝে, জিনিসটা কিন্তু ক্লিয়ার হবে না। হ্যাঁ, আবার তোমরা কথা না বললেও তো মনে হবে যে আমি ঘুমাই গিয়েছি। সো অবশ্যই বলবো, কিন্তু পারলেই শুধু যে ফক ফক করা তা না। হ্যাঁ, নীরব থাকার মধ্যেও কিন্তু একটা অন্যরকম ভালো লাগা কাজ করা উচিত। তবে অবশ্যই কোন জায়গায় কথা বলবো এটা বোঝা দরকার, যে কোনো জায়গায়, পরিস্থিতিতে। এখন আসো, এ সূচকের মাধ্যমে বোঝা যাবে, এখন পরিবর্তনটা বোঝার চেষ্টা করবে। এ সূচকের মাধ্যমে বোঝা যাবে দেশের অর্থনীতি কতটা গতিশীল আছে। ভাই এই বাক্যে প্রথম অংশে এ সূচকের মাধ্যমে বোঝা যাবে, এটা একটা অংশ। আরেকটা অংশ হলো দেশের অর্থনীতি কতটা গতিশীল আছে। এখন কেউ কি একটু এবার একটু কথা বলবে? এ সূচকের মাধ্যমে বোঝা যাবে, এই বাক্যে কি কোনো সাবজেক্ট আছে? এ সূচকের মাধ্যমে বোঝা যাবে,
কে বুঝতে পারবে এটা তার তো কথা কি বলা আছে? না। কিন্তু দেখো না, তোমরা কেউ যদি একটু পরিবর্তন করে এভাবে লিখতা তাও কিন্তু সেন্টেন্সটা হতো যে এ সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো দেশের অর্থনীতি কতটা গতিশীল আছে। তাহলে কে বুঝতে পারবে? আমরা বুঝতে পারবো। তাহলে এই বাক্যটা এইভাবে যদি কে লেখে তার কোনো ভুল হবে না। দেখো এভাবে এ সূচকের মাধ্যমে বোঝা যাবে, কে বুঝতে পারবে তার কথা বলা নেই। কোন একজন ব্যক্তি যদি আমরা নিয়ে আসি আমাদের সেন্টেন্স করাটা সহজ হবে। তো আমরা এভাবেও কিন্তু বলতে পারি এ সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো দেশের অর্থনীতি কতটা গতিশীল আছে। So এই যে নিজে একটু সংযোজন বিয়োজন কোন রকম কোনো প্রভাব ফেলবে না। তাহলে এখন আমরা যদি বলি এ সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো, তাহলে এই বাক্যে ভাই ভার্ব কোনটা হবে? বুঝতে পারা। সাবজেক্ট কে হবে বলে না এবার? এ সূচকের আমরা। মাধ্যমে আমরাটা সাবজেক্ট হবে। তাহলে আমরা বুঝতে পারবো, উই উইল আন্ডারস্ট্যান্ড, ফিউচার ইনডিফিনিট। তাহলে আসো এ সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো, তাহলে এ সূচকের মাধ্যমে কি বলতে পারি প্রথমে বলো না? বাই By this index. দিস ইন্ডেক্স। ভেরি গুড, বাই দিস ইন্ডেক্স কমা দিলাম, এ সূচকের মাধ্যমে। এবার এখানে ছিল শুধু বোঝা যাবে, এই জায়গায় বাক্যটা সহজ করার জন্য আমি লিখেছি আমরা বুঝতে পারবো। তাহলে উই ক্যান আন্ডারস্ট্যান্ড অথবা উই উইল আন্ডারস্ট্যান্ড, উই ক্যান রিয়ালাইজ অথবা উই উইল রিয়ালাইজ। ফিউচার ইনডিফিনিট করলেও হবে, আবার কি ক্যান আমরা মডাল দিয়েও করতে পারি। তাহলে বাই দিস ইন্ডেক্স এই সূচকের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তাহলে কি লিখবো একটু বলো না? উই উইল আন্ডারস্ট্যান্ড, উই উইল আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারবো। কি বুঝতে পারবো? দেশের The mobility. অর্থনীতি কতই না গতিশীল আছে। আচ্ছা ছোটবেলায় বলেছিলাম পাখিটা কতই না সুন্দর, কিভাবে লিখতাম মনে আছে তোমাদের? পাখিটা কতই না সুন্দর, হাউ বিউটিফুল দা সুন্দর দা বার্ড ইজ, তাই না? হাউ বিউটিফুল দা পাখি ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, আমরা এভাবে লিখতাম না? তাহলে দেখো না এটাও কিন্তু এইভাবেই লেখা যায়, দেশের অর্থনীতি কতই না গতিশীল। তাহলে কি বলবো? বাই দিস ইন্ডেক্স উইল আন্ডারস্ট্যান্ড, আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো হাউ, কি ছিল? পাখিটি কতই সুন্দর, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। তাহলে কি বলবো? দেশের অর্থনীতি কতই না গতিশীল, হাউ গতিশীল দেশের অর্থনীতি ইজ। এই একইভাবে বলা যায় কিনা? হাউ গতিশীল দেশের অর্থনীতি ইজ। কি বলবো ভাই? হাউ ডাইনামিক, হাউ ডাইনামিক দা, কি হবে? দেশের অর্থনীতি, দা কান্ট্রিজ ইকোনমি, দা কান্ট্রিজ ইকোনমি ইজ। এখানে আবার তোমরা লাস্টে যেহেতু ফুল স্টপ আছে তোমরা আবার এখানে ওই এক্সক্লেমেটরি সাইন দেওয়ার প্রয়োজন পড়বে না। সো দেখো না আমরা এভাবে লিখতে পারি বাই দিস ইন্ডেক্স, এই ইন্ডেক্সের দ্বারা উই উইল আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারবো হাউ ডাইনামিক দ্য কান্ট্রিজ ইকোনমি ইজ, কান্ট্রির অর্থনীতি কতই না গতিশীল। ক্লিয়ার হয়েছে কিনা? এখন দেখো না কেউ যদি সিম্পলি এভাবে লেখে তাদের কিন্তু আহামরি কোনো ক্ষতি হবে না। বাই দিস ইন্ডেক্স উইল আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক অফ দ্য কান্ট্রিজ ইকোনমি, বাই দিস ইন্ডেক্স উইল আন্ডারস্ট্যান্ড দ্য প্রোগ্রেস অফ দ্য কান্ট্রিজ ইকোনমি, এতেও কিন্তু কোনো সমস্যা নেই। সো এটা ভাবানুবাদটা তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কত দ্রুত নিজের শেপে সেন্টেন্সটাকে আনতে পারছো। হ্যাঁ এখন বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কি বলতে চাচ্ছ? তাড়াতাড়ি বলতো। গুলো কিভাবে স্যার কভার করব? হুম স্যার আন্ডারস্ট্যান্ডের জায়গায় গেট দিলে হবে? উই উইল গেট দ্যাট। আচ্ছা আমি যদি একটু বলি সিনোনিমটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এখন এখানে আন্ডারস্ট্যান্ডের সিনোনিম কি হইতে পারে? রিয়ালাইজ হইতে পারে, তাহলে উই উইল রিয়ালাইজ, এখানে কোনো বিষয় না। উইল গেটটার পরে যেন কিছু একটা লাগে, গেটটা অতটা মানানসই আমার না। সেন্টেন্স ভার্ব ঠিক থাকলেই হবে। হ্যাঁ ভার্ব ঠিক থাকলেই হবে, শব্দ চয়ন টোটালি তোমার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা দুই লাইন, কেবল তো 2 লাইন করেছি, আসো আরো করি তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো। এখন আসো আমরা পরেরটাই চলে যাচ্ছি। ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী, নীতি নির্ধারকদের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। তোমাদের মনে আছে কিনা আমি বলেছিলাম যখন কোনো সেন্টেন্স পড়বে ভার্ব খুঁজবে, সাবজেক্ট খুঁজবে, যদি ভার্ব আর সাবজেক্ট বের করতে কষ্ট হয় নিজের মতো করে সেন্টেন্সটাকে তৈরি করে নেবে, রিকনস্ট্রাক্ট করবে, রিশেপ দেবে, তাহলে তোমরা খুব সহজেই সেন্টেন্সের ট্রান্সলেশনটা করতে পারবে। একটু বোঝার চেষ্টা করবে। ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।
আচ্ছা, রিশেপ করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে, সাবজেক্ট এবং ভার্বটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে। সাবজেক্ট এবং ভার্বটাকে যদি তুমি ক্লিয়ার করতে পারো, ওই সেন্টেন্স ট্রান্সলেট করা খুবই সহজ। দেখো, এত কঠিন একটা সেন্টেন্স আমি আমার মতো করে ট্রান্সলেশন করার চেষ্টা করব। ওয়ার্ড মিনিং ইংলিশ ফর টুডে থেকে পড়েন। হ্যাঁ, ভেরি গুড। ওকে, আসো। ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। ভাই একটু শোনো না প্লিজ, এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে লিখি, দেখো তো কেমন হয়। ফলে এ সূচকের অবস্থা দেখে, খুব ভালো করে মনোযোগ দাও, ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা খুব সহজেই ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এই ক্লিয়ার হয়েছে কিনা? আমি একটু ক্লিয়ার করে নিলাম কে গ্রহণ করবে। আমি সাবজেক্ট এভাবে রাখতে চাচ্ছি, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা কি করতে পারবে? ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আমি ক্লিয়ার করতে পারছি কিনা? আমি আগে সাবজেক্ট এবং ভার্বটাকে ফোকাস করলাম। এখানে কি বললো? ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। এভাবে না বললে আমি এভাবে বলতে চাচ্ছি, ফলে এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এই আমার বাক্য যখন বলতেছি, এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এবার বলেন এই বাক্যে ভার্ব কোনটা? ক্লিয়ার হচ্ছে কিনা? ভার্ব কোনটা? দ্রুত। জি স্যার, গ্রহণ সহজ হবে না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আচ্ছা, কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে? কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে? বিনিয়োগকারীরা। কিন্তু তুমি যদি এই সেন্টেন্সটা পড়তা, এই সেন্টেন্সে কিন্তু সাবজেক্টটা বের করা একটু ইজি, কঠিন হতো, সহজ হতো না। তুমি এই সাবজেক্ট লিখতে গেলে কি হতো? ইট উইল বি ইজি, আমাকে ইট নিয়ে আসা লাগতো। কিন্তু আমি ইট না নিয়ে এসে আমি অ্যাকচুয়ালি ডিরেক্টলি চলে আসলাম। কে সিদ্ধান্ত গ্রহণ করবে? ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা। ওদের সিদ্ধান্ত গ্রহণটা সহজ হবে। তো দেখো ভাই, আমি একটু পরিবর্তন করেছি। এ সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা সহজেই ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, জায়গায় গ্রহণ করতে পারবে। এটাই আমাদের হয়ে গেল। তাহলে এখন আসো হ্যাঁ বলো। এটা মানে অ্যাক্টিভ সেন্টেন্স হয়ে গেল। আমি অ্যাক্টিভ সেন্টেন্সে নিয়ে চলে আসলাম। ইয়েস, অ্যাক্টিভ সেন্টেন্সে নিয়ে চলে আসলাম। এখন আসো তাহলে প্রথমে সাবজেক্ট। ফলে এ সূচকের অবস্থা দেখে, আগে বলো ফলে ইংলিশ কি লিখবো? ফলে অ্যাজ আ রিজাল্ট। আমি লিখলাম অ্যাজ আ রিজাল্ট। ওকে, এবার আসি প্রথমে, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। প্রথমে সাবজেক্ট লিখবো। সাবজেক্টকে ব্যবসায়ীরা কি বলবো? ইংলিশ কি বলবো? বিজনেসম্যান, কমা বিনিয়োগকারীরা কি বলবো? ইনভেস্টর্স এন্ড আরেকটা কি আছে? নীতি নির্ধারকরা, পলিসি মেকারস এন্ড পলিসি মেকারস সহজেই সিদ্ধান্ত নিতে পারে, সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কি বলতে পারি বলো না? ট্রান্সলেশনটা ক্যান ইজিলি মেক। ভেরি গুড। উইল না দিয়ে ক্যান দাও না, সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ক্যান ইজিলি মেক, ক্যান ইজিলি মেক, ক্যান ইজিলি টেক। ভেরি গুড, যে কোনো একটা। তাহলে পলিসি মেকারস ক্যান ইজিলি টেক, ক্যান ইজিলি মেক করতে পারে। কি মেক করতে পারে? সিদ্ধান্ত। ভাই কি সংক্রান্ত সিদ্ধান্ত? আরো ক্লিয়ার হোক। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত। ব্যবসা বাণিজ্য কি? ট্রেড, বিনিয়োগ ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সংক্রান্ত সিদ্ধান্ত, রিলেটেড ডিসিশন। ভেরি গুড। As a result, businessmen, investors and policy makers can easily take, সহজেই গ্রহণ করতে পারে। কি গ্রহণ করতে পারে? ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত। Can easily take trade, can easily take গ্রহণ করতে পারবে। কি গ্রহণ করতে পারবে? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সংক্রান্ত সিদ্ধান্ত। কি বলবো? রিলেটেড ডিসিশনস, DECISIONS, ক্যান ইজিলি মেক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড ডিসিশনস। তাহলে দেখো না ভাই, ফলে এই সূচকের অবস্থা দেখে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নীতি নির্ধারকরা সহজেই ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। অ্যাজ আ রিজাল্ট, এর ফলশ্রুতিতে বিজনেসম্যান, ইনভেস্টর্স এন্ড পলিসি মেকারস ক্যান ইজিলি মেক
মেক করতে পারবে। কি মেক করতে পারবে? ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট রিলেটেড ডিসিশন, ট্রেড এবং ইনভেস্টমেন্ট রিলেটেড ডিসিশন গ্রহণ করতে পারবে। ভাই একটা জিনিস বাদ পড়ে গেছে, কোনটা বলো না? একটা জিনিস বাদ পড়ে গেছে, কোন অংশটুকু? সূচকের অবস্থা এ সূচকের অবস্থা দেখে। এখন তোমরা সূচকের দেখে মানে কি অবস্থা। তাকাই থেকে? নো, এ সূচকের অবস্থা বিবেচনা করে, এ সূচকের অবস্থা মেজর করে, এ সূচকের অবস্থা পরিকল্পনা করে। তাহলে কি বলতে পারি বলো? বাই বাই কনসিডারিং, ভেরি গুড, এটাই খুঁজছিলাম। বাই কনসিডারিং, এ সূচকের অবস্থা দেখে, বাই বিবেচনা করে, বাই কনসিডারিং, বাই কনসিডারিং, কি কনসিডার করে? এ সূচকের অবস্থা, এ সূচকের অবস্থা কি হবে? বাই কনসিডারিং দা স্টার্ট, এই পড়তেছে কে আস্তে, বাই কনসিডারিং এ সূচকের অবস্থা, দা স্ট্যাটাস অফ দিস ইন্ডেক্স, বাই কনসিডারিং দা স্ট্যাটাস, দা স্ট্যাটাস অফ দিস ইন্ডেক্স, বাই কনসিডারিং দা স্ট্যাটাস অফ দিস ইন্ডেক্স। অথবা এখন যদি বলতে পারি কিভাবে? বাই মেজারিং, কোনো সমস্যা নেই, বাই মেজারিং দ্য স্ট্যাটাস অফ দিস ইন্ডেক্স, ওকে, বাই প্ল্যানিং দ্য স্ট্যাটাস অফ দিস ইন্ডেক্স, কোনো সমস্যা নেই। এখন স্ট্যাটাসের জায়গায় যদি কেউ কন্ডিশন লেখে তাতেও হবে, বাই কনসিডারিং দ্য কন্ডিশন অফ দিস ইন্ডেক্স, বাই কনসিডারিং দ্য মুভমেন্ট অফ দ্য ইন্ডেক্স। এভাবে কতভাবে লেখা যায়, কিন্তু তোমরা করো কি, একটা ওয়ার্ড না পারলে ওই সারা পরীক্ষার হল সময় 2 ঘন্টা ধরে কলম চাবাই। আরে কলম চাবাই কি তোমার বসে থাকলে হবে? নো, এভাবে তুমি যত দ্রুত শেপ নিয়ে আসতে পারবা তত দ্রুত ট্রান্সলেশন করতে পারবা। এই এ সূচকের অবস্থা দেখে, দিলে হবে না বুঝি না আপু, জোরে বলো। স্যার? কনসিডারিং এর পরিবর্তে রিয়ালাইজিং দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, কোনো বিষয় না, আমি তো বললামই, বাই রিয়ালাইজিং দ্য স্ট্যাটাস অফ দিস ইন্ডেক্স, নো প্রবস। ওয়ার্ড নিয়ে তোমার টেনশন করা লাগবে না, কিন্তু আমার অনুরোধ, তোমরা এইভাবে প্র্যাকটিস না করলে হবে না। এখন তোমরা এই জায়গায় যদি কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন, এইসব হাবিজাবি খোঁজো, জীবনে ট্রান্সলেশন করতে পারবা না, বোঝে না। ওকে, স্টার্টার নাই বা দিলাম স্যার, ওই যে হ্যাঁ কনসিডারিং দ্য ইন্ডেক্স হ্যাঁ ডিরেক্ট হবে স্যার? হ্যাঁ, হবে 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 হবে, আর কোনো কথা নেই। এবার আসো, আচ্ছা এইবার আমরা করব কি, ওকে, হ্যাঁ অভিজিৎ কি হয়েছে? অভিজিৎ ভট্টাচার্য, আচ্ছা স্যার একটা প্রশ্ন। আচ্ছা, এখন না পরে আবার? আসো, স্যার এক লাইন বাকি আছে। আরো এক লাইন বাকি আছে? কোন এক লাইন বাকি আছে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আসো, আর একটা সেন্টেন্স বাকি আছে, সেটা আমরা এখন দেখবো। ওকে, আসো, আর কোনো কথা নেই, এবার দেখবো আমরা পরের সেন্টেন্সটা কি বলতেছে। বেশ কঠিন একটা সেন্টেন্স, বেশ কঠিন একটা সেন্টেন্স। এই জয়ন্ত, মিউট করতে হবে, যখন নিজেদের মধ্যে কথা বলবা মিউট করবা, ওকে? আসো, এখান থেকে আবার বড় একটা সেন্টেন্স, ভালো করে বুঝবা আমরা কিভাবে করব। কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা। কৃষি এগ্রিকালচার, নির্মাণ কনস্ট্রাকশন, উৎপাদন ম্যানুফ্যাকচারিং, পরিষেবা সার্ভিস। কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা, এই 4 খাতের 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই সূচক প্রকাশ করা হবে। তাই একটু শোনো না, কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা, এই 4 খাতের 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই সূচক প্রকাশ করা হবে। ভাই এত চিন্তা করার দরকার নেই, আমাকে শুধু বলো ভার্ব কোনটা। এই যে এখান থেকে যে বাক্যটা শুরু, প্রকাশ করা হবে। এখানে ভার্বটা হলো প্রকাশ করা হবে, এটা আমার ভার্ব। ভাই কোন জিনিসটা প্রকাশ করা হবে? পিএমআই সূচক, এটা আমার সাবজেক্ট। এত কিছু চিন্তা করার দরকার নেই, জাস্ট সাবজেক্ট খোঁজো আর ভার্ব খোঁজো। কৃষি, নির্মাণ, উৎপাদন ও এই 4 খাতের 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই সূচক প্রকাশ করা হবে। ভাই শুধু ভার্বটা হলো প্রকাশ করা হবে, সাবজেক্টটা হলো পিএমআই সূচক, এতটুকু জানলেই হবে। এবার বলো, পিএমআই সূচক প্রকাশ করা হবে, এটা কি অ্যাক্টিভে হবে এই বাক্যটা, না প্যাসিভে হবে? অবশ্যই প্যাসিভে হবে। অ্যাক্টিভ কেন হবে? যদি বলতো 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক পিএমআই সূচক প্রকাশ করবে, অর্থ মন্ত্রণালয় পিএমআই সূচক প্রকাশ করবে, বাংলাদেশ সরকার পিএমআই সূচক প্রকাশ করবে, তখন ওটা অ্যাক্টিভ হতো, কারণ কে করবে সে আছে, এখন কে করবে সে নাই, এই জন্য এই বাক্যটা প্যাসিভে করব। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন আসো, প্যাসিভে প্রকাশ করা হবে, ফিউচার ইনডিফিনিট। তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব। সাবজেক্ট কোনটা? পিএমআই সূচক। তাহলে পিএমআই ইন্ডেক্স। ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ কি? উইল বি অথবা শল বি প্লাস ভার্বের 3। তাহলে পিএমআই ইন্ডেক্স উইল বি পাবলিশড।
will be published. The PMI index, PMI সূচকটি will be published, পাবলিশ করা হবে। এখন আসেন ভাই, কিসের ভিত্তিতে পাবলিশ করা হবে? কৃষি, নির্মাণ, উৎপাদন, পরিষেবা, এই 4 খাতের 500টিরও বেশি 500টিরই বেশি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে, এই ভিত্তিতে যদি হয় আমরা কি বলি? based on. The PMI index will be published based on. PMI index will be published based on. Okay, will be published based on মতামতের ভিত্তিতে। এবার আসেন ভাই, সেই দিক থেকে শুরু করবেন। কিসের মতামতের ভিত্তিতে? নির্বাহীদের মতামতের ভিত্তিতে, নির্বাহীদের মতামতের ভিত্তিতে। বেসড অন দা মতামত, অপিনিয়ন্স, বেসড অন দা অপিনিয়ন্স। কাদের অপিনিয়ন্স? নির্বাহীদের। বেসড অন দা অপিনিয়ন্স অফ দা নির্বাহী এক্সিকিউটিভস, বেসড অন দা, শেষ দিক থেকে মতামতের, বেসড অন দা অপিনিয়ন্স। কিসের অপিনিয়ন্স? নির্বাহীদের অপিনিয়ন্স। বেসড অন দা অপিনিয়ন্স অফ দা এক্সিকিউটিভস, অফ দা এক্সিকিউটিভস অফ, কিসের এক্সিকিউটিভস? 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের। কি হবে? 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান। কেউ বলতে পারবে কি হবে? মোর দেন 500 প্রাইভেট অর্গানাইজেশন। ভেরি গুড। দেখো না, অন দা অপিনিয়ন্স, বেসড অন দা অপিনিয়ন্স, কিসের অপিনিয়ন্স? অফ দ্য এক্সিকিউটিভস, এক্সিকিউটিভসদের অপিনিয়ন। কোন এক্সিকিউটিভস? মোর দেন 500 বেসরকারি প্রতিষ্ঠান। অফ মোর দেন 500 কি বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট ইনস্টিটিউশনস, প্রাইভেট ইনস্টিটিউশনস। আচ্ছা, কোন প্রাইভেট ইনস্টিটিউশনস? কৃষি, নির্মাণ, উৎপাদন ও পরিষেবা, এই 4 খাতের, এই 4 খাতে, তাই না? তাহলে মোর দেন 500 প্রাইভেট ইনস্টিটিউশনস ফ্রম দ্য 4 সেক্টরস অফ, এই 4 খাত থেকে। কি লিখবো আমরা? ফ্রম, এই 4 খাত থেকে কি বলবো? ফ্রম দা 4 সেক্টরস, ACCTORS, ফ্রম দা 4 সেক্টরস অফ, এবার কৃষি, এই 4 খাত থেকে, ফ্রম দা 4 সেক্টরস অফ, এবার আসো কৃষি, অফ এগ্রিকালচার, কমা, এরপরে কি? নির্মাণ, কনস্ট্রাকশন, এরপরে কি আছে বলো? কনস্ট্রাকশনের পরে উৎপাদন, ম্যানুফ্যাকচারিং, উৎপাদন সাধারণত ম্যানুফ্যাকচারিং বলা হয় ভাবে, ম্যানুফ্যাকচারিং এন্ড পরিষেবা, এন্ড সার্ভিস। শেষ। এখন দেখো না ভাই, কেউ যদি এভাবে লিখতো, এই কিন্তু এইটাই হলো মূল। PMI ইন্ডেক্স উইল বি পাবলিশড, PMI ইন্ডেক্স প্রকাশ করা হবে। ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ, PMI সূচক প্রকাশ করা হবে। দ্য PMI ইন্ডেক্স উইল বি পাবলিশড, দা দিলে বেশি সুন্দর। দ্য PMI ইন্ডেক্স উইল বি পাবলিশড, PMI সূচকটি প্রকাশ করা হবে। কিসের ভিত্তিতে ভাই? নির্বাহীদের মতামতের ভিত্তিতে। বেসড অন দা অপিনিয়ন্স অফ দ্য এক্সিকিউটিভ, কোন নির্বাহী? 500টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানের। অফ মোর দেন 500 প্রাইভেট ইনস্টিটিউশনস, কোন বেসরকারি প্রতিষ্ঠান? কৃষি, নির্মাণ, উৎপাদন, এই 4 খাতের। কি লিখেছি আমি? ফ্রম দ্য 4 সেক্টরস অফ। এখন কেউ যদি এই জায়গায় ফ্রম দ্য 4 সেক্টরস না দিয়ে শুধু এইভাবে লিখতো ইনক্লুডিং, এই the PMI index will be published based on the opinions of the executives of more than 500 private institutions including, এবার 4টে বসাই দিত, ইনক্লুডিং এগ্রিকালচার, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং এন্ড সার্ভিস। তাতেও কোনো সমস্যা ছিল না। আমি বুঝাইতে পারছি কিনা? কথা বলতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আওয়াল একটু মনোযোগ দিয়ে আমরা, ওরা বলবে ওরা। চন্দ্রা রয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু দ্রুত। আচ্ছা, লাস্ট হলো ম্যানুফ্যাকচারিং এন্ড সার্ভিস, SERVIC, সার্ভিস। এভাবে আমি তোমাদের অনুরোধ করব, তোমরা যত বেশি ট্রান্সলেশন বা রিটেনের যে পার্টগুলা, এগুলা দেখবা। অন্যান্য অনেক প্রতিষ্ঠানই আছে যারা মোটামুটি ব্যাংকের সার্ভিস দিচ্ছে।
ওইভাবে দেখবে যে রিটেনটার প্রতি একটু গুরুত্ব কম, বা বিশেষ করে ফেসবুক লাইভে রিটেনের ক্লাস এটা একটু কম, খুব কম। কিন্তু দেখবা ইনশাল্লাহ আমি বা আমাদের টার্নিং পয়েন্ট থেকে কম্প্রিহেনশনেরও কিন্তু আমরা লাইভ ক্লাস নিই। এগুলো মিস করবা না, এই লাইভ ক্লাসগুলো একটু করার চেষ্টা করবা, রেগুলার ক্লাস করবা, এটার সাথে সাথে লাইভে এই যে রিটেনের যে ক্লাসগুলো বিশেষ করে অবসম্ভাবীভাবে করবা। ওকে, সেটা আমাদের হয়ে গেল। এবং দেখবা আমার অনেকগুলা ক্লাস আছে ইউটিউবে, টার্নিং পয়েন্ট জব স্যার এইট নামে একটা কিন্তু, কথা বলি। না পরে টার্নিং পয়েন্ট জব এইট নামে কিন্তু ইউটিউবে চ্যানেলও আছে, ওখানে দেখবা আমার ট্রান্সলেশন অনেকগুলা ক্লাস আছে। তুমি জাস্ট বাংলা থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন এটা লিখলেই দেখবা যে আমার ভিডিওগুলো সামনের দিকে আসবে, ওগুলো একটু প্র্যাকটিস করবা। বোন বলো কি বলতে চেয়েছিলা, কারণ মেয়েদের কথা না শুনলে আবার কষ্ট লাগে, তাড়াতাড়ি বলো। জি স্যার। হ্যাঁ, মেয়েটা কি কষ্ট পেয়ে চলে গেল নাকি? স্যার একটা কথা বলি বলে। স্যার আপনি যে ক্রাশ, স্যার ক্রাশ ব্যাচের এটা কি 23 সাল ভিত্তিক ক্লাস চালু হয়েছে না না নাকি? না, এটা 22 সাল ভিত্তিক, যারা ক্র্যাশ কোর্সের যারা 22 সাল ভিত্তিক কম্বাইন্ড অফিসার, কম্বাইন্ড ক্যাশ অফিসার এবং আরসি গতকাল যেটা হলো, এই পরীক্ষা 3টা যারা দিয়েছো তারা যদি কেউ এক্সপেক্ট করো রিটেন দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি বলবো তোমরা এই প্রোগ্রামটা করতে পারো। এখানে 15টা ক্লাস হবে, 15টা ক্লাস হবে, 15টা ক্লাস হবে, 5টা ইংলিশের ক্লাস হবে, এরপরে 7টা ম্যাথ ক্লাস হবে, এরপরে কি বললাম 2টা জিকে, 7 5 12 আর 2 14, আর আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। ওরিয়েন্টেশন মানে জাস্ট দেখানোর জন্য যে আমরা কিভাবে ক্লাসটা নিয়ে থাকি। ওকে, এই হলো টোটাল 15টা ক্লাস। আজকের ক্লাস বাদে আরো 14টা ক্লাস পাবে। আশা করি বেশ ভালো, মানে খুবই অল্প টাকায়। বাপ্পি ভাই একটু পরে আসবে, বাপ্পি ভাই টাকাটা বলবে যে কত টাকা এই কোর্সটা করতে পারবা, এই 15টা ক্লাসের জন্য কয় টাকা তোমাদেরকে ফিক্সড করা হয়েছে। তবে আমি বলবো যদি কোনো সম্ভাবনা থাকে রিটেন দেওয়ার, অবশ্যই তোমরা কোর্সটা করে নেবে, কারণ ওই টাকায় তোমরা একটা ভালো সাপোর্ট পাবে এবং কনফিডেন্স লেভেলটা বাড়বে, পরে কথা হবে। আসো এবার আমরা এটা আগে শেষ করবো, একটা কোশ্চেন শেষ করি তাহলে ভালো লাগবে। সবাই একটু, পিএমআই সূচকটি 0 থেকে 100 নম্বরের মধ্যে পরিমাপ করা হবে। পিএমআই সূচকটি 0 থেকে 100 নম্বরের এই স্কেলে পরিমাপ করা হবে। আচ্ছা আগে বলো ভার্ব কোনটা এই বাক্যের? পিএমআই পরিমাপ করা হবে। ভেরি গুড, Measured. পরিমাপ করা হবে, এটা হলো আমার ভার্ব। ভাই কোন জিনিসটা পরিমাপ করা হবে? পিএমআই সূচকটি, তাহলে এটা হলো আমার সাবজেক্ট। এবার আমার একটু কথা আছে, পিএমআই সূচকটি 0 থেকে 100 নম্বরের মধ্যে পরিমাপ করা হবে, এই বাক্যটা অ্যাক্টিভে করবো না প্যাসিভে করবো? প্যাসিভ, ভেরি গুড। এই যে অ্যাক্টিভ প্যাসিভ এটা এমনি এমনি আসবে। আর আমরা ছোটবেলায় শিখছি আই অ্যাম ইটিং রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি। আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আরে ভাত আমার দ্বারা খাওয়া হয় জীবনে বলছি বাঙালিরা আমরা, ইংরেজিটা তো কখনোই বলবে না, ওরা তো আমাদের থেকে অনেক স্মার্ট। আচ্ছা সেই জন্য একটু আসল মিনিংটা বোঝার চেষ্টা করবে। এখানে বলতেছে পিএমআই সূচকটি পরিমাপ করা হবে, কে পরিমাপ করবে তার কথা তো বলা নেই, এই জন্য এটা প্যাসিভ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা তাহলে এখন আসো আমরা একটু লিখবো, পিএমআই সূচকটি 0 থেকে 100 নম্বরের মধ্যে পরিমাপ করা হবে। তাহলে পরিমাপ করা হবে আমি ফিউচারে করতে চাচ্ছি, ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ। তাহলে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, পিএমআই সূচক, দা পিএমআই ইন্ডেক্স, দা পিএমআই ইন্ডেক্স পরিমাপ করা হবে, উইল বি মেজার্ড। যেহেতু ফিউচার ইনডিফিনিটের প্যাসিভ শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের 3, একটু আগেই বলেছি। উইল বি মেজার্ড, MEASURED, উইল বি মেজার্ড, পরিমাপ করা হবে। কোন স্কেলে? 0 থেকে 100 নম্বরের মধ্যে, অন দ্য স্কেল অফ। সাধারণত কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে না, অন দ্য স্কেল অফ, অন দ্য স্কেল অফ 0 to 100, অন দ্য স্কেল ফ্রম 0 to 100 এটা দিতে পারো, কিন্তু পরিমাপ করার ক্ষেত্রে অন দ্য স্কেল এটা একটু বেশি সাউন্ডস গুড। একটু মনে রেখো, হ্যাঁ, অন দ্য স্কেল অফ, অন দ্য স্কেল অফ 0 থেকে 100 নম্বর, 0 থেকে 100 নম্বর, অন দ্য স্কেল অফ 0 to কি ভাই 100, 0 to 100। কেউ যদি শুধু 0 দেয়, এখানে 100 দেয়, তাতে কোনো সমস্যা নাই। ক্লিয়ার বিষয়টা? তাহলে দ্য পিএমআই ইন্ডেক্স উইল বি মেজার্ড, পিএমআই ইন্ডেক্সটি পরিমাপ করা হবে অন দ্য স্কেল অফ 0 to 100। স্যার 23 সাল ভিত্তিক পরীক্ষাগুলো নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা কেমন? সমূহ সম্ভাবনা, 100-তে 100 নির্বাচনের আগে হবে, 1,00,000% শিওর। স্বপ্না, ওকে, বিশ্বাস। আচ্ছা, বেসড অন দ্য এক্সিকিউটিভ অপিনিয়ন, বেসড অন দ্য এক্সিকিউটিভ, এরপরে একটা অ্যাপোস্ট্রফি এস দাও তাহলে ঠিক হবে। বিশ্বাস, সন্দীপ বিশ্বাস। ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা সাল ভিত্তিক রিটেন ব্যাচ চালু করলে আমরা ভর্তি হবো স্যার? আপু একটু পরে, এখন তো 22-এ আছি, মেয়েরা এত অস্থির,
23 সাল না 22 সাল ভিত্তিক, 23 সাল ভিত্তিক রিটার্নও শুরু হবে 20 তারিখের পরে বা 22 তারিখের পরে, খোঁজ রেখো। আসো ও আচ্ছা, এখন আমরা ঠিক আসি আছে স্যার। এখানে। দ্য পিএমআই ইন্ডেক্স উইল বি মেজার্ড অন দ্য স্কেল অফ, কোন স্কেলে? 0 থেকে 100। মুছে ফেললাম, হ্যাঁ। আচ্ছা, এবার আসলে আমরা পরের সেন্টেন্সটা চলে যাব। পরের সেন্টেন্সটা কি বলতেছে একটু বোঝার চেষ্টা করবে, নিজের শেপে নিয়ে আসবে, তাহলে দেখবা ট্রান্সলেশন করা খুবই সহজ। যেমন দেখো এটা কি, আগের মাসের তুলনায় স্কোর 50-এর বেশি হলে অর্থনীতি সম্প্রসারণ, আর স্কোর 50-এর নিচে হলে সংকোচন বুঝাবে। ভাই বড় একটা সেন্টেন্স, ভালো করে দেখো। আগের মাসের তুলনায় স্কোর 50-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ বুঝাবে, আর স্কোর 50-এর কম হলে অর্থনীতির সংকোচন বুঝাবে। এটা তো আছেই, একটু জাস্ট নিজের শেপে। কেউ কি বলবে যে স্যার এইভাবে লেখা যায় কিনা? আমি এখানে কিছু একটা নিয়ে আসতে চাচ্ছি। আগে স্যার ইফ, ইয়েস, যদি কথাটি আনলে না মনটা ভরে যাচ্ছে। যদি আগের মাসের তুলনায় স্কোর 50-এর বেশি হয়, এটা অর্থনীতির সম্প্রসারণ বুঝাবে, আর যদি 50-এর কম হয়, এটা অর্থনীতির সংকোচন বুঝাবে। সো যদি কথাটি আনলে বেশি যেন ক্লিয়ারলি বলতে পারতেছি। সো ইফ নিয়ে আসলে এটা বেশি সুন্দর। সো দেখেন এখানে কিন্তু ইফ নাই, কিন্তু আমি সেন্টেন্স এটাকে করতে কি গেলে অ্যাক্টিভ ইফ করা নিয়ে যাবে? আসতে পারি। এখন ইপি নিয়ে আসতে হবে তা না, আমি জাস্ট বলতেছি এটা ওয়ে, কিন্তু এটাই ছাড়া যে আনসার হবে না তা কিন্তু না। আর এসব প্রশ্ন করলে আলাদা টাইম দেবে শেষে। আর কি, ইয়েস 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 ইয়েস, ওকে রাহা, আসল জিনিস তাকাও। আগের মাসের তুলনায় স্কোর 50-এর বেশি হলে অর্থনীতি সম্প্রসারণ বুঝাবে। আমি এতটুকু লিখবো, আমি এভাবে লিখতে চাচ্ছি, যদি আগের মাসের তুলনায় স্কোর 50-এর বেশি হয়, এটা অর্থনীতির সম্প্রসারণকে নির্দেশ করবে। তাহলে কি লিখবো? যদি স্কোর 50-এর বেশি হয় আগের মাসের তুলনায়, এইটুকু অংশ বলো। যদি স্কোর 50-এর বেশি হয় কি হবে? এই একজন বারবার বলবে না, অন্যরাও বলবে। যদি স্কোর 50-এর বেশি হয়, আরেকবার বলো। If the score ইজ, ভেরি গুড, বলো। ইফ দ্য স্কোর ইজ 50-এর বেশি, ইফ দ্য more স্কোর than ইজ, 50, ভেরি গুড, ইফ দ্য স্কোর ইজ মোর দেন 50। এই শো, এবার গত মাসের তুলনায় মানে আগের মাসের তুলনায়, তাহলে কি বলবো? compared to previous কম্পেয়ার month. টু দ্য লাস্ট মান্থ। নাইস নাইস। এখন আসো, আগের মাসের তুলনায় যদি স্কোর 50-এর বেশি হয়, এখন তোমরা লিখতেই চাও না, লিখলে তো অবশ্যই পারবে, তোমরা প্র্যাকটিসই করতে চাও না, এটি একটা বড় ভুল ধারণা ভাইয়া। এখন শোনো, ইফ, যদি স্কোর 50-এর বেশি হয়, ইফ দ্য স্কোর ইজ 50-এর বেশি, ইজ মোর দেন 50, is more than 50. If the score is more than 50, কিসের তুলনায়? আগের মাসের তুলনায়। কম্পেয়ার টু, ভেরি গুড, কম্পেয়ার্ড টু দ্য লাস্ট মান্থ, কম্পেয়ার্ড টু দ্য লাস্ট মান্থ, হয়ে গেল। ইফ দ্য স্কোর, দেখো যদি পরে ভাই কি ইউজ করা যাবে না, এর মধ্যে কেন? আগে শেষ করি সেন্টেন্সটা। একটা ওয়ার্ড তো কোনো ব্যাপার না, সিনোনিম। মেইন তো সেন্টেন্স স্ট্রাকচার। বাঙালিরা আসল জিনিস না নিয়ে অন্য কিছু দিয়ে টানাচড়া করে। ভালো করে বুঝো, ইফ দ্য স্কোর ইজ মোর দেন 50, এখানে যে যদি স্কোর 50-এর বেশি হয়, এই অংশটা নিয়ে আইছি, এটা ফ্যাক্টর, এটা নিয়ে বোঝার চেষ্টা করো। এক জায়গায় বিকামস ওয়ার্ড পরে, ইফ দ্য স্কোর ইজ মোর দেন 50, যদি স্কোর আগের মাসের তুলনায় 50-এর বেশি হয়, ইফ দ্য স্কোর ইজ মোর দেন 50 কম্পেয়ার টু দ্য লাস্ট মান্থ, গত মাসের তুলনায় যদি স্কোর 50-এর বেশি হয়, এটা অর্থনীতির সম্প্রসারণকে ইঙ্গিত করবে। তাহলে ইঙ্গিত করবে বা বুঝাবে, কি বলতে পারি? ইট ইন্ডিকেটস, ইট ইন্ডিকেটস। দেখো না, এটা ছিল না এই জায়গায়, এইটা কিভাবে নিয়ে এসেছে এটা একটু বুঝো। তাহলে কমা দিয়ে ইট ইন্ডিকেটস, এটা ইন্ডিকেট করবে, ইট ইন্ডিকেটস অর্থনীতি সম্প্রসারণ। এই অর্থনীতির সম্প্রসারণ ইংলিশ এক্সপেনশন। এই তাহলে অর্থনীতির সম্প্রসারণ কি লিখবো বলো? ইট ইন্ডিকেটস expansion of economy. ভেরি গুড, অর্থনীতির সম্প্রসারণ, দ্য এক্সপেনশন অফ দ্য ইকোনমি। করিমের বাড়ি, দ্য হাউস অফ দ্য করিম। আমরা ছোটবেলায় পড়ছিলাম না, করিমের বাড়ি, করিমস হাউস, অথবা দ্য হাউস অফ দ্য করিম, সেম জিনিস। ঠিক একইভাবে অর্থনীতির সম্প্রসারণ লিখতে হবে দ্য এক্সপেনশন অফ দ্য ইকোনমি। ইট ইন্ডিকেটস দ্য এক্সপেনশন অফ দ্য ইকোনমি, শেষ।
ইফ দ্য স্কোর ইজ মোর দ্যান 50, যদি স্কোরটা 50-এর বেশি হয়, কিসের তুলনায়? কম্পেয়ার টু দ্য লাস্ট মান্থ, গত মাসের তুলনায়। এটা কি নির্দেশ করবে? ইট ইন্ডিকেটস দ্য এক্সপ্যানশন অফ দ্য ইকোনমি, এটা অর্থনীতির সম্প্রসারণ বোঝাবে। এই শেষ হয়নি কিন্তু। এবং অ্যান্ড আরেকটা, অ্যান্ড স্কোর 50-এর নিচে হলে সংকোচন বুঝাবে। তুই কি বলতে পারি? অ্যান্ড 50-এর নিচে স্কোর, তুই কি বলবো বলো না? অ্যান্ড স্কোর, আবার ইফ দরকার নেই, এভাবে অ্যান্ড আই স্কোর লেস দেন 50, এবং 50-এর কম যদি স্কোর থাকে, অ্যান্ড আই আদারওয়াইজ স্কোর, ব্যবহার করতে পারি। অ্যান্ড আই স্কোর বিলো 50 বা লেস দেন 50। ওকে, অ্যান্ড আই স্কোর এবং একটি স্কোর লেস দেন 50, যেটা 50-এর কম বুঝাবে, এটা নির্দেশ করে। কি বলবো ভাই? আই স্কোর লেস দেন 50 ইন্ডিকেটস, আমি এইটাকেই সাবজেক্ট রাখলাম, এইটাকে আমি ভার্ব রাখলাম। অ্যান্ড আই স্কোর লেস দেন 50 ইন্ডিকেটস, এবং 50-এর কম স্কোর নির্দেশ করবে। কি নির্দেশ করবে? অর্থনীতির সংকোচন, কন্ট্রাকশন। সংকোচন ইংলিশ কন্ট্রাকশন, তাহলে কি হবে? ইন্ডিকেটস দ্য কন্ট্রাকশন অফ দ্য ইকোনমি, দ্য কন্ট্রাকশন অফ দ্য ইকোনমি, the contraction of the economy. It indicates the contraction of the economy. শেষ। এখন আসো, তাহলে কি পাইলাম আমরা? আমরা কিন্তু বেশ কিছু ধরে নিয়েছি। যদি বলতেছে আগের মাসের তুলনায় স্কোর 50-এর বেশি হলে, আমরা বলছিলাম যদি স্কোর আগের থেকে 50-এর বেশি হয়, ইফ দ্য স্কোর ইজ মোর দ্যান 50 কম্পেয়ার টু দ্য লাস্ট মান্থ, এটা নির্দেশ করবে, ইট ইন্ডিকেটস, কি নির্দেশ করবে? দ্য এক্সপ্যানশন অফ দ্য ইকোনমি। এবং যদি স্কোর 50-এর কম হয়, এটা সংকোচনকে নির্দেশ করবে, সেটাই লিখেছি। অ্যান্ড আই স্কোর লেস দ্যান 50 ইন্ডিকেটস দ্য কন্ট্রাকশন অফ দ্য ইকোনমি। এখন কেউ যদি ইফ না ধরতে চাইতো, তাতেও কোনো সমস্যা ছিল না, সেই এভাবে লিখতে পারতো আই স্কোর, এইটা একদম, এটাকেই সাবজেক্ট। এই যে পরের বাক্যটা যেভাবে করেছি, আই স্কোর মোর দ্যান 50, I score more than 50 indicates the expansion of the economy, and I score less than 50 indicates the contraction of the economy. তাতেও কোনো সমস্যা ছিল না। সো সেন্টেন্সটা নিজের মতো করে কনস্ট্রাক্ট করা, এটার জন্য একটু আমাদের সাথে থাকতে হবে, তাহলে তোমরা এত ভালোভাবে কনস্ট্রাক্ট করতে পারবে। বিশ্বাস করো ভাই, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, কম্প্রিহেনশন, মানে আমি এই পার্টগুলো তো আমি একা একা নিই, এরপরে হলো তোমার সামারি রাইটিং, ইনশাল্লাহ এগুলোতে অন্য লেভেলে তোমরা মার্ক পাবা ইনশাল্লাহ। আর ম্যাথের ক্ষেত্রে তো তারেক স্যার, শুভ্র স্যার আছেই, ফোকাস রাইটিং আমি এবং তাহিদ ভাই তো আছেই। হ্যাঁ, সেই জন্য বাপ্পি ভাই আপনি যদি একটু আসতেন। ফিটা আমি একটু বলি, আমাদের যে ক্রাশ ব্যাচ, আমরা তো এই প্রোগ্রামটা রান করেছি, আজকে যে ক্লাসটা নিচ্ছি আমি ক্রাশ ব্যাচকে কেন্দ্র করে, কম্বাইন্ড অফিসার, কম্বাইন্ড ক্যাশ অফিসার, আরসি, 3টা পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হয়ে গিয়েছে। আগামী 1 মাসের মধ্যে 3টা পরীক্ষারই রিটেন হয়ে যাবে। যাদের এই 3টা পরীক্ষায় কোনোভাবেই টেকার সম্ভাবনা আছে বা রিটেন দেওয়ার সম্ভাবনা আছে, তাদেরকে বলবো তোমরা একটা ক্র্যাশ কোর্স করলে হবে কি, শর্ট টাইমের মধ্যে কিভাবে পড়বে, কোন অংশটুকু বেশি জোর দিবে, এগুলো একটা ধারণা তোমরা পাবে। এবং এই কোর্সটা করলে মিনিমাম দেখবা তোমরা 5 থেকে 10 মার্ক, এখন যে মার্কটা পাইতা তার থেকে 10 মার্ক বেশি পাচ্ছ। আর 10 মার্ক কিন্তু ব্যাপক একটা ব্যাপার। ওকে, আর যারা সামনের রিটেন দিবা না, তাদেরকে বলবো পরবর্তীতে আমাদের যখন প্রিমিয়াম রিটেন ব্যাচটা আসবে, ওই প্রিমিয়াম রিটেন ব্যাচে যুক্ত হয়ে যাবে। বাপি ভাই প্লিজ যদি একটু ফিটা বলে দিতেন। হ্যাঁ, আচ্ছা একটু শোনো ফিটা, আমি এখনই শুরু করবো। ওকে স্যার, এটা একটু মিনিমাইজ করে ফেলো, প্লাস দিয়ে দেন, সমস্যা। এই শুনেন, আমাদের স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে এই আপনি যে অফিসার হবেন এরকম কিছু না, কিন্তু এই কোর্সটা করলে কি হবে, 2, 4, 5 নাম্বার হলেও বেশি পাবেন। দেখেন আজকে সুমন স্যারের যে ক্লাসটা ভালো লাগতেছে না, এরকম জাস্ট একটু টাচে থাকা। দেখেন আমরা টোটাল ক্লাস দিব, স্যার সম্ভবত একটু আলোচনা করে ফেলছে। শর্ট কোর্স, হ্যাঁ, শর্ট কোর্সে আমরা টোটাল ক্লাস দিব কয়টা বলেন? 14টা। এইটা 15টা হতে পারে, তবে 13টা হবে না, ঠিক আছে? 14টা। এই 14টার মধ্যে আমরা ইংলিশ ক্লাস দিব কয়টা? ইংলিশে রাখছি 5টা। এরপরে ম্যাথ ক্লাস রাখছি কয়টা? 7টা। আর হচ্ছে জিকে ক্লাস কয়টা রাখছি বলেন? মাত্র 2টা। ওকে, তাহলে এই চমৎকার 14টা ক্লাস করবেন। আবারও বলি, এই 14টা প্লাস হওয়ার সুযোগ আছে, কিন্তু মাইনাস হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে চমৎকার ভাবে ক্লাস করবেন। আর 2টা মডেল টেস্টের কোশ্চেন আমরা থ্রো করব। আপনারা পরীক্ষা দিয়ে যদি খাতা
পাঠাইতে পারেন তাহলে আমরা চমৎকার ভাবে সেটা দেখে দিব। আপনারা তো অলস, অনেকেই পরীক্ষা দিতে চান না, ঠিক আছে, কিন্তু পরীক্ষা দিতে হবে ভাই। তাহলে এই কোর্সের জন্য যারা টার্নিং পয়েন্টের বাইরের স্টুডেন্ট তারা আমাদের দিবে 800 টাকা, আর যারা টার্নিং পয়েন্টের স্টুডেন্ট আমাদের সাথে কোনো একটা কোর্সে যুক্ত আছে তারা কত দিবে? মাত্র 500 টাকা। এটা কালো কলম দিয়ে লিখি, হ্যাঁ, মাত্র 500 টাকা দিবে, এই যে 500। তাহলে টার্নিং পয়েন্টের স্টুডেন্টরা বরাবরই আমাদের কাছ থেকে একটা সুবিধা পায়, কেন? তারা আমাদের অনেক ভালোবাসে, আর এই ভালোবাসার নমুনা হিসেবে কত? এই 300 টাকা ডিসকাউন্ট তাদের জন্য। ওকে, তাহলে এই কোর্সে আমি আশা করব সবাই যুক্ত হয়ে যাবেন। যুক্ত না হইলেও কোনো সমস্যা নাই ভাই, আপনারটা আপনি ভালো বুঝবেন যে সামনে যদি মনে করেন যে 3টা রিটেন পরীক্ষা আছে, এই রিটেন পরীক্ষায় কারো ধরেন আমি আর আপনি যে ভাইটা কথা বলতেছেন, ধরেন নিলয় ভাই, আমি আর নিলয় ভাই একসাথে পরীক্ষা দিছি, নিলয় ভাই আমার থেকে 0.50 মানে হাফ নাম্বার বেশি পাইছে, সে চাকরি পেয়ে যাবে, আমি চাকরি থেকে কি সিটকা পড়বো। তাইলে আমার টার্গেট হচ্ছে নাম্বার বেশি পাওয়া। তাইলে যেভাবে নাম্বার বেশি পাবো সেইটার সাথে কি যুক্ত থাকতে হবে। যেখানে সুমন স্যার আছে, তারেক স্যার ক্লাস নিবে, তারপর তুহিন স্যার জিকে নিবে 2টা স্পেশাল, তাহলে এটার সাথে সংযুক্ত থাকেন, আমার রিকোয়েস্ট থাকবে। চলেন আমরা স্যারের ক্লাস করি প্লিজ। দেখেন স্যার কিন্তু আজকে কিন্তু আমাদের ওই যে আজকে কিন্তু অনেক মহা সম্মেলন হয়েছে, সেইখানে সব কিছু ম্যানেজ করে তারপর স্যার কিন্তু চলে আসছে ক্লাস নিতে। এইটাই হচ্ছে ভালোবাসা আপনাদের প্রতি, ঠিক আছে ভাইরে। আমরা অনেকেই মনে করেন যে এই 500 টাকা, হাইরে 500 টাকা আমার কাছ থেকে নিয়ে যাবে, বিলিভ করেন এই কোর্সটা আপনাকে অনেক ভালো কিছু দিবে, ঠিক আছে স্যার প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা সকলে জানেন আজকে ঢাকাতে মুভ করা খুব কঠিন হয়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে আমার বাসা মগবাজার, তো ওইদিকে এমন অবস্থা, কারণ আজকে আপনারা জামাতের যে সমাবেশ আছে না, যার জন্য। কিন্তু তারপরে ইনশাল্লাহ একটু আগে আগে বের হয়েছে, আসতে বেশ কষ্ট হয়েছে তোমাদের, হ্যাঁ, তো এই জন্য আর কি, তারপরেও আর কি ক্লাসটা তো সঠিক সময় শুরু করতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। আসেন তাহলে আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি। আচ্ছা, সো আমি আজকে 1 নাম্বার ক্লাসে আপনাদের যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা কিন্তু ভাই রিশেপ, সেন্টেন্সটাকে নিজের মতো করে কিভাবে নিয়ে আসবেন, এটাই কিন্তু আমি বেশি প্রাধান্য দিচ্ছিলাম। ক্লিয়ার? আচ্ছা, আরো একটা সেন্টেন্স বাকি আছে, আসলে তাহলে আমরা সেই সেন্টেন্সটা একটু দেখবো আমরা। হ্যাঁ, বাপি ভাই যে তোমার ফির কথা বলছিল, বাপি ভাই তো ফির কথা বলেই দিল। সো আসো আমরা এখন লাস্ট যে আমাদের সেন্টেন্সটা আছে, আমরা লাস্ট সেন্টেন্সটা দেখবো। আর ওকে, আর একটু কালারটা চেঞ্জ করি, দেখো, আর স্কোর 50 থাকলে বুঝতে হবে সংশ্লিষ্ট খাতে ওই মাসে কোনো পরিবর্তন হয়নি। এই সেন্টেন্সটা ছোট হইলেও কিন্তু বেশ একটু মানে বেশ আছে। আর স্কোর 50 থাকলে, 50 থাকা মানে কি, যদি আনচেঞ্জ অবস্থায় থাকে, মানে 85 যদি থাকে, বুঝতে হবে, কাদেরকে বুঝতে হবে? আমাদেরকে বুঝতে হবে সংশ্লিষ্ট খাতে কোনো পরিবর্তন হয়নি। এভাবে বলতে পারি, আর স্কোর 50 থাকলে। আচ্ছা, তোমরা একটু রিশেপ করো তো দেখি, নিজের মতো করে এই বাক্যটা একটু বলার চেষ্টা করো তো। আর স্কোর 50 থাকলে বুঝতে হবে সংশ্লিষ্ট খাতে কোনো পরিবর্তন হয়নি। কিভাবে বলতে পারি একটু বলো না দ্রুত। আর score is below 50. আচ্ছা, আচ্ছা, ওই মেয়ে যেটা বললো যদি, আর যদি স্কোর 85 থেকে যায়, and if the score 85 যদি থেকে যায়, তাহলে এই দেখো যদি ওকে, and when the score equals to 50, এরপরে বুঝতে হবে, কে বুঝবে? এই জায়গায় আমরা নিয়ে আসলে বেশি সুন্দর হয়, আমরা। ইয়েস, এবার তুমি কথা শোনো, আমি এভাবে লিখতে চাচ্ছি, আর যদি স্কোর 85 থেকে যায়, তাহলে কি বলবো? if the score remain 50, এই 85 থেকে যাওয়া মানে কি, রিমেইনস করা, তাহলে কি হবে? and if the score কতক্ষণ, and if the score remains 50, যদি স্কোরটা 85 থেকে যায়, বুঝতে হবে মানে কি, আমাদেরকে বুঝতে হবে, উই উইল আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারবো। ইফ দ্য স্কোর রিমেইনস 50, যদি স্কোর 85 থেকে যায়, উই উইল আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝবো যে সংশ্লিষ্ট খাতে কোনো পরিবর্তন হয়নি। উই উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমরা বুঝতে পারবো যে কোনো পরিবর্তন হয়নি। কি হবে বলতো? ভেরি গুড, দেয়ার ইজ নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয়নি, সেইটুকু আগে লিখি। আর স্কোর 50 থাকলে, and if the score 85 যদি থাকে, remains 50, and if the score remains 50, যদি স্কোরটা 85 থেকে যায়, আমরা বুঝবো যে we will understand that,
একটা মেয়ে রিয়ালাইজ বলেছিল, কোনো সমস্যা নেই। উই উইল রিয়ালাইজ দ্যাট সংশ্লিষ্ট খাতে কোনো পরিবর্তন হয়নি। উই উইল রিয়ালাইজ দ্যাট দেয়ার ইজ নো চেঞ্জ। ওকে, দেয়ার ইজ নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয়নি কোন খাতে? সংশ্লিষ্ট খাতে। রেলেভেন্ট ফিল্ড। ওকে, আর কি বলো আর কেউ? দেয়ার ইজ নো চেঞ্জ। স্টেবল হবে। আচ্ছা, ওকে, দেয়ার ইজ নো চেঞ্জ কোন খাতে বলো? সংশ্লিষ্ট খাত কি বলবো? দেয়ার ইজ নো চেঞ্জ। করেসপন্ডিং টু দ্যাট সেক্টর। আচ্ছা, এন্ড দেয়ার ইজ নো চেঞ্জ সংশ্লিষ্ট খাতে কি বলবো? ইন দ্যাট সেক্টর। ইন দ্যাট সেক্টর, ওই খাতে কোনো পরিবর্তন হয়নি ওই মাসে। ইন দ্যাট সেক্টর, ইন কি ভাই? দ্যাট মান্থ। ওকে, এই জাস্ট, আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা, আমি যদি একটু বলি দেয়ার ইজ নো চেঞ্জ, এই জায়গায় যদি কেউ এইটা লিখতো বেশি সুন্দর হতো। দেয়ার হ্যাজ নট বিন এনি চেঞ্জ, কোনো চেঞ্জই হয়নি। দেয়ার হ্যাজ, ও চেঞ্জেস আছে নাকি? দেয়ার হ্যাভ লেখো। দেয়ার হ্যাভ নট বিন এনি চেঞ্জেস ইন দ্য স্পেসিফিক সেক্টর ইন দ্যাট মান্থ। হ্যাভ নট বিন লিখলে বেশি সুন্দর হতো। হ্যাঁ, তখন কিন্তু নো চেঞ্জেস হবে না, তখন কিন্তু এনি চেঞ্জেস হবে। আচ্ছা, দেয়ার ইজ দিলেও কোনো সমস্যা নেই। এন্ড ইফ দ্য স্কোর, হ্যাঁ বলো বোন। দেয়ার ইজ রিমেইন স্টেবল হয় না? দেয়ার ইজ রিমেইন স্টেবল কি? ইফ দ্য স্কোর, ইফ দ্য স্কোর, ইফ দ্য স্কোর দেয়ার ইজ রিমেইন স্টেবল, কেমন শোনায় বোন? না না, কি বলো? নো চেঞ্জ, দেয়ার ইজ নো চেঞ্জের জায়গায় আমি শুধু নো চেঞ্জের জায়গায় রিমেইন স্টেবল দিলাম, কারণ কোনো রকম পরিবর্তন হয়নি আমার। আচ্ছা, তাহলে তো দেয়ার হবে না, দেয়ার ইজ রিমেইন চেঞ্জ, এটা তো দেয়ার হয় না বোন, সেন্টেন্সটা তো হয় না। ওকে, ঠিক আছে, আর কেউ কোনো কিছু থাকলে বলবা। অ্যান্ড ইফ দ্য স্কোর রিমেইনস 50, যদি স্কোরটা 85 থেকে যায়, উইল আন্ডারস্ট্যান্ড, আমরা অনুধাবন করব যে দেয়ার হ্যাভ নট বিন এনি চেঞ্জেস, ওখানে কোনো চেঞ্জেস ঘটে নাই ইন দ্য স্পেসিফিক সেক্টর ইন দ্যাট মান্থ। ও, সংশ্লিষ্ট খাত, রেসপেক্টিভটা বেশি সুন্দর। ইন দ্য রেসপেক্টিভ সেক্টর ইন দ্যাট মান্থ, রেসপেক্টিভটা বেশি সুন্দর। ইন দ্য রেসপেক্টিভ সেক্টর, রেসপেক্টিভ, রেসপেক্টিভ সেক্টর, হ্যাঁ, সংশ্লিষ্ট, রেসপেক্টিভ। হ্যাঁ, ওকে, সো এইভাবে তোমাদেরকে করতে আমরা হবে। যদি দেয়ার ইজ নো চেঞ্জেস ব্যবহার করি, তাইলে যেহেতু চেঞ্জেস আছে তাহলে ইজের আর মধ্যে দেবা, আর হবে না। হ্যাঁ আর হবে, এখানে অবশ্যই আর হবে। দেয়ার আর নো চেঞ্জেস, দেয়ারের উপরে বেস করে হবে না, চেঞ্জেস এর উপরে বেস করে হবে। ওকে, এবার আসি আমরা পরেরটাই। ও, সো এই ছিল আমাদের প্রথম ট্রান্সলেশনটা। প্রথম ট্রান্সলেশনটা আমরা একটু, আমি যে পারপাসে দিয়েছিলাম, দেখো এটা তো তোমাদের 1 নম্বর ক্লাস হচ্ছে না, তোমরা তো ক্লাস পাচ্ছই। এই জন্য আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি ক্লাস নেওয়ার, আমি এই জন্য চেষ্টা করেছি ওই ট্রান্সলেশনটা দেওয়ার, যে ট্রান্সলেশন করার মাধ্যমে তোমাদেরকে বুঝাইতে পারি যে আমাদের ভাব অনুবাদ করতে হবে, সেন্টেন্সটাকে নিজের প্যাটার্নে নিয়ে আসতে হবে। যে যত দ্রুত সেন্টেন্সটাকে ভেঙে নিজের শেপে নিয়ে আসতে পারবে, সে তত দ্রুত ট্রান্সলেশন করতে পারবে। ক্লিয়ার বিষয়টা? সো এইটা একটু আমি বোঝানোর চেষ্টা করেছি। বিকাশ অথবা নগদ মার্চেন্ট নাম্বার পেমেন্ট করুন, হ্যাঁ যেটা বলা হয়েছে ওই নাম্বারে পেমেন্ট করবেন। আর যারা ফেসবুকে, এই সরি আমার সাথে যারা জুমে যুক্ত আছে 142 জন, তোমাদেরকে দেওয়া হয়েছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকো নাম্বারগুলো দেওয়া আছে কমেন্টস বক্সে, ওই নাম্বারে তোমরা আর কি পেমেন্ট করবে। ওকে, এখন আসো আমরা 2 নাম্বার আর একটা কোশ্চেন করি, তারপরে আমরা শেষ করি। হ্যাঁ, আরো একটা কোশ্চেন আজকে একটু করি, চলো। আচ্ছা, এই পুরো সেন্টেন্সটা এবার কিন্তু এটা সহজ দিয়েছি ট্রান্সলেশন, এটা পারা উচিত সকলেরই। সো তারপরে আসো আমরা একটু করবো। হ্যাঁ, এই পুরাটাকে আমি 3টা বা 4টা স্লাইড ভাগ করেছি। আসো প্রথমটা কি বলতেছে সেটা একটু দেখবো। ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। কেউ একটু বলো এই বাক্যে ভার্ব কোনটা? ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। হয়, ভেরি গুড। আমার নাম সুমন, তার মানে কি? আমার নাম হয় সুমন, ভেরি গুড। ঝুঁকি ব্যবস্থাপনা হয়, এখানে হয়টা হলো ভার্ব, আর ঝুঁকি ব্যবস্থাপনা এটা হলো আমার সাবজেক্ট। তাহলে আসো, ঝুঁকি ব্যবস্থাপনা হয় খুবই প্রয়োজনীয়, কার জন্য? ব্যাংকের জন্য, ফর ব্যাংকস। ইয়েস, ঝুঁকি ব্যবস্থাপনা, রিস্ক ম্যানেজমেন্ট, ভেরি গুড। রিস্ক ম্যানেজমেন্ট একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। তাহলে ভার্ব হবে ইজ, অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। কি বলবো বলো না? ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট বিষয়, মানে ইস্যু অথবা সাবজেক্ট। ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। রিস্ক ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, অথবা রিস্ক ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কার জন্য? এই কার জন্য? ইন দ্য ব্যাংক। এই ব্যাংকের জন্য ইন দ্য ব্যাংক, ফর ব্যাংকস, ফর দ্য ব্যাংক অথবা ফর ব্যাংকস, এইটুকু বললেই হয়, জেনারেলাইজড।
রিস্ক ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর ব্যাংকস। ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আসো, ব্যাংক সাধারণত জনগণের আমানত এবং সঞ্চয় রক্ষা করে। দ্বিতীয় সেন্টেন্স, ব্যাংক সাধারণত জনগণের সঞ্চয় ও আমানত রক্ষা করে। ভার্ব কোনটা? এই ভার্ব কোনটা? রক্ষা করা। কে রক্ষা করে? ব্যাংক রক্ষা করে। ব্যাংকটা হবে সাবজেক্ট আর রক্ষা করাটা হলো ভার্ব। আমি প্রথমে সাবজেক্ট লিখবো, ব্যাংকস। আচ্ছা, আমি পরের লাইনে লিখি বোঝানোর জন্য। ওকে, ব্যাংকস সাধারণত, লিখে ফেলি ইউজুয়ালি। ব্যাংকস ইউজুয়ালি, জেনারেলি। ওকে, লেখো। এ হার্ডলি আবার না, কই পাইছো? USUALLY। আচ্ছা, ব্যাংকস ইউজুয়ালি রক্ষা করা, প্রোটেক্ট। প্রোটেক্ট, ব্যাংকস ইউজুয়ালি প্রোটেক্ট। ব্যাংক সাধারণত রক্ষা করে। কি রক্ষা করে? জনগণের। এই কথা শোনো, তোমাদেরকে একটা ভালো জিনিস শিখাই দিই, তোমরা বুঝো না, এটা এমনি তো শিখার কথা, তারপরে তোমাদেরকে বলি আলাদা করে। একটু আগেও বললাম, সবাই শোনো। করিমের বাড়ি, হ্যাঁ, এই ট্রান্সলেশনটা আমরা কিভাবে লিখি একটু ভালো করে দেখো তো। করিমের বাড়ি, এই র থাকার কারণে আমরা কি লিখি? করিমস হাউস। করিমস হাউস। একটু সবাই দেখো ভাই, এই যে র কথাটি করিমের বাড়ি, এই র থাকার কারণে আমরা অ্যাপোস্ট্রফি এস দিই, করিমস হাউস। কিন্তু এই র থাকলে আরো এক প্যাটার্নে সেন্টেন্সটা লেখা যায়। সেই প্যাটার্নটা তোমাদের যদি বলি, এই যে দেখো, প্যাটার্নটা হবে এই, দা নাউন অফ নাউন। এই প্যাটার্নটার কথাও তোমরা মনে রাখবা। কখন মনে রাখবো? যখন র কথাটি পাবো, করিমের বাড়ি, রহিমের, করিমের, তখন আমরা র কথাটি পাইলেই দা নাউন অফ নাউন। কেমন একটু শোনো না, এই র পাইলেই প্রথমে দা দেবে, র পাইলেই প্রথমে দা দেবে, এরপরে র এর পরে যা আছে, র এর পরে কি আছে? বাড়ি, দা হাউস, হাউস, এরপরে অফ দেবে। এবার র যার সাথে আছে, র কার সাথে আছে? করিমের সাথে আছে, দা হাউস অফ করিম। এইভাবে লেখার চেষ্টা করবে। এটা তো ছোটবেলায় শিখেছি আমরা। কেন এই কথা বললাম? এই যে দেখো, ব্যাংক সাধারণত জনগণের আমানত ও সঞ্চয় রক্ষা করে। ব্যাংকস ইউজুয়ালি প্রোটেক্ট। কি প্রোটেক্ট করে? সাধারণ জনগণের আমানত ও সঞ্চয়। এই র কথাটি আছে না, সাধারণ জনগণের আমানত ও সঞ্চয়। যখনই র কথাটি পাবে তখনই দা বসাবে। এবার র এর পরে যা আছে তাই বসাবে। র এর পরে জনগণের আমানত আছে আর সঞ্চয় আছে, দা ডিপোজিট, দা ডিপোজিট অ্যান্ড সেভিংস, দা ডিপোজিট অ্যান্ড সেভিংস। এরপরে কি হবে? অফ হবে, অফ, অফ, ওই যে স্ট্রাকচারের অফ, দা ডিপোজিটস অ্যান্ড সেভিংস অফ দা সাধারণ জনগণ, অফ দা কমন পিপল, অফ দা কমন পিপল। এটা পাগলটা, এই বিপুল বন্ধ করো, মিউট করো। ওকে, তো দেখো না, এই স্ট্রাকচারটা তোমরা একটু ফলো করো, তোমাদের অনেক কাজে লাগবে। দ্বিতীয় সেন্টেন্সটা কি ছিল? ব্যাংক সাধারণত জনগণের আমানত ও সঞ্চয় রক্ষা করে। ব্যাংকস ইউজুয়ালি প্রোটেক্ট। কি প্রোটেক্ট করে? সাধারণ জনগণের আমানত। র থাকলেই দা লিখবো, দা। এবার র এর পরে কি আছে? আমানত ও সঞ্চয়, দা ডিপোজিট অ্যান্ড সেভিংস। এরপরে অফ, এরপরে রজার সাথে সাধারণ জনগণ, অফ দা কমন পিপল। হ্যাঁ, কে কি বলতে চাইছিলা বলো দ্রুত। ইউজুয়ালি ওয়ার্ডটা মেবি হবে না। কেন বোন? সাধারণত ও, সাধারণত নাই না, সাধারণ জনগণের আছে। ওকে, তাহলে ইউজুয়ালিটা বাদ দিয়ে দাও। ব্যাংকস প্রোটেক্ট দ্য ডিপোজিট অ্যান্ড সেভিংস অফ দ্য কমন পিপল। আমি এইভাবে পড়েছি, ব্যাংক সাধারণত জনগণের, ব্যাংক সাধারণত সাধারণ জনগণের আমানত রক্ষা করে। তখন এটা, এখানে তো সাধারণত নাই, সাধারণত থাকলে ইউজুয়ালি দিবা। ক্লিয়ার? ওকে, এবার আসো তাহলে আমরা পরের সেন্টেন্সে চলে যাব বোন। হ্যাঁ, লাস্ট ওয়ান। ব্যাংক একটি সুনির্দিষ্ট নীতি কাঠামোর আওতায় ঝুঁকি ব্যবস্থাপনা করে। ব্যাংক একটি সুনির্দিষ্ট ঝুঁকি ব্যবস্থাপনার আওতায়, ব্যাংক একটি সুনির্দিষ্ট নীতি কাঠামোর আওতায় ঝুঁকি ব্যবস্থাপনা করে। তোমরা বলো ভার্ব কোনটা? এবার কি দ্রুত, ভার্ব কোনটা? ব্যবস্থাপনা করে। এই শুধু করে কি ভার্ব হবে এখানে? না, ব্যবস্থাপনা করে। আচ্ছা, কে ব্যবস্থাপনা করে? ব্যাংক। এটা সাবজেক্ট, তাহলে ব্যাংক ব্যবস্থাপনা করে। বেশ, আমি সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। তাহলে কি হবে বলো ভাই? ব্যাংক ম্যানেজ, MANAGE, ব্যাংকস ম্যানেজ, ম্যানেজ করে। কি ম্যানেজ করে? কি ম্যানেজ করে? ঝুঁকি, ঝুঁকি ম্যানেজ করে। ব্যাংক ঝুঁকি ব্যবস্থাপনা করে। তাহলে ব্যাংক ম্যানেজ রিস্ক, ব্যাংক ম্যানেজ রিস্ক, ব্যাংক রিস্ক গুলা ম্যানেজ করে। কিভাবে? একটি সুনির্দিষ্ট নীতি কাঠামোর আওতায়। আওতায় কি বলবো বলো? আওতায় ইংলিশ
আন্ডার আন্ডার স্পেসিফিক আন্ডার আসতে আন্ডার একটি সুনির্দিষ্ট নীতি কাঠামো, আন্ডার আ সুনির্দিষ্ট কি হবে স্পেসিফিক, আন্ডার আ স্পেসিফিক নীতি কাঠামো ফ্রেমওয়ার্ক পলিসি ফ্রেমওয়ার্ক নীতি পলিসি কাঠামো ফ্রেমওয়ার্ক ব্যাংকস ম্যানেজ রিস্ক আন্ডার আ স্পেসিফিক পলিসি ফ্রেমওয়ার্ক পলিসি ফ্রেমওয়ার্ক ব্যাস The banks manage risks under a specific policy framework. ক্লিয়ার হয়েছে কিনা কথা বলো? স্যার ওকে, আপনার এত কথা বলেন কিভাবে? আচ্ছা আপনারা, আচ্ছা দ্যাটস গ্রেট স্যার। সবাই কথা বললে বুঝতে সমস্যা হয়, এই সবাই বলো না কথা। আসো এরপরে চলে যাই, পরে কি বলতেছে সবাই একটু শোনো। আমানতকারীর স্বার্থ সংরক্ষণের জন্য এটি জরুরি। এখন বলো এই বাক্যে ভার্ব কোনটা? আমানতকারীর স্বার্থ সংরক্ষণের জন্য এটি হয় জরুরি, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ক্রুশিয়াল, ইট ইজ নেসেসারি। আগে এটা এটি হয় জরুরি, তাহলে কি বলবো ভাই? ইট ইজ এসেনশিয়াল বা ইট ইজ নেসেসারি, NECESSARY। ইট ইজ এসেনশিয়াল কিসের জন্য? আমানতকারীর স্বার্থ সংরক্ষণের জন্য। ফর এই সংরক্ষণ করে ইংলিশ কি? প্রোটেক্ট। ফর কি প্রোটেক্ট হবে না প্রোটেক্টিং হবে? কথা বলো। ইট ইজ নেসেসারি, তাহলে ইট ইজ নেসেসারি ফর প্রোটেক্টিং, ফর প্রোটেক্টিং আমানতকারীর স্বার্থ। ভাই আবার দেখো র আছে, আমানতকারীর স্বার্থ, ফর প্রোটেক্টিং দা, র থাকলে দা দিব, এরপরে র এর পরে যা আছে স্বার্থ, দা ইন্টারেস্ট, দ্য ইন্টারেস্ট অফ দা আমানতকারী, আমানতকারী ইংলিশ অফ দা ডিপোজিটর্স, ডিপোজিটর্স। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট ফর প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটর্স, ইট ইজ ইম্পর্টেন্ট ফর প্রোটেক্টিং দ্য বেনিফিটস অফ দ্য ডিপোজিটর্স, তাতেও কোনো সমস্যা নাই। ওকে, এবার আসো পরের সেন্টেন্সে চলে যাব। মন্দার বলো রক্ষা বলে নাই, কই এখানে তো সংরক্ষণ বলছে, প্রিজার্ভিং হবে না? আপু আমার ওই ওয়ার্ডই লাগবে এমন না, তুমি যদি প্রথম থেকে শুনে আসো আমার সাথে, যদি তুমি প্রথম থেকে থাকো, আমরা ওইটাই বুঝাইতে চেয়েছি যে ওই ওয়ার্ডই দিয়েই বসে থাকা লাগবে তা না, তুমি প্রোটেক্টিং দাও, ফর প্রিজার্ভিং দাও, আরো যা আছে সে ফর কন্ট্রোলিং দাও, নো প্রপস। ওকে আসো, এই মন্দার সময় ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরো বেশি, ভালো করে বুঝবা। মন্দার সময় ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আরো বেশি, বলো ভার্ব কোনটাই বাক্যে? বলো। এটাও হয়, ইয়েস। মন্দার সময় ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা হয় আরো বেশি, তাহলে হয়টা হলো ভার্ব। সাবজেক্ট কোনটা? ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, এটা আমার সাবজেক্ট। ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা হয় আরো বেশি, তাহলে ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সাবজেক্ট আর হয়টা হলো ভার্ব। তাহলে আসো প্রথমে ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সাবজেক্টটা লিখি। ঝুঁকি ব্যবস্থাপনার, আবার র আছে, খেয়াল করছো কিনা? এটা বারবার ইউজ টু হয়ে যাও। ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, র থাকলে প্রথমে দা দিব, এরপরে প্রয়োজনীয়তা, দ্য নেসেসিটি, দ্য নেসেসিটি, NECESSITY, দ্য নেসেসিটি অফ ঝুঁকি ব্যবস্থাপনা, রিস্ক ম্যানেজমেন্ট। ভেরি গুড। দ্য নেসেসিটি, ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, দ্য নেসেসিটি অফ রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, দ্য নেসেসিটি অফ রিস্ক ম্যানেজমেন্ট হয়, আমি সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম। দ্য নেসেসিটি অফ রিস্ক ম্যানেজমেন্ট ইজ আরো বেশি, ইজ ইভেন মোর, আরো বেশি, ইজ ইভেন মোর। দ্য নেসেসিটি অফ রিস্ক ম্যানেজমেন্ট ইজ ইভেন মোর, আরো বেশি। কিসের সময়? মন্দার সময়। সময় বুঝাইতে কি বলি আমরা? ডিউরিং, ডিউরিং রেসিশনস, RECESSIONS, রেসিশনস। তাহলে আসো না ভাই, মন্দার সময় ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি বলবো? দ্য নেসেসিটি অফ রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টের নেসেসিটি আরো বেশি, ইজ ইভেন মোর, ইজ ইভেন মোর আরো বেশি। কোন সময়? ডিউরিং রেসিশন। ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, এবার আসো পরেরটা কি বলতেছে এ ব্যাপারে। রেসিশন না দিয়ে স্যার অন্য কিছু দেওয়া যায় না স্যার? দাও তুমি, ডিউরিং ডাউন টার্ন হয়, ডাউন টার্ন মানেও মন্দা, রেসিশন মানে মন্দা, ডাউন টার্ন মানে মন্দা। ডিউরিং ইকোনমিক
কি বলতে পারি, ব্যাড তো একটু খারাপ শোনাই, মানে আমরা ইকোনমিক্স পড়ছি তো, আমরা রেসিশনটাই জানি। হ্যাঁ হ্যাঁ হইতে পারে, ইকোনমিক স্ট্যাগনেশন, কোনো সমস্যা নেই, তোমার মতো করে। আচ্ছা আসো তাহলে আমরা এখন পরের সেন্টেন্সে চলে যাব। পরের সেন্টেন্সটা কি বলতেছে সেটা আমরা একটু দেখি। ওকে মাই ডিয়ার, এখন আসো আমরা পরের সেন্টেন্সটা। এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব সর্বাধিক। এ ব্যাপারে মানে কি, ইন দিস রিগার্ড, ইন দিস ম্যাটার। ওকে, এ ব্যাপারে। এবার আসো, ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব হয় সর্বাধিক। তাহলে এ ব্যাপারে, এটা আলাদা একটা ওয়ার্ড। এখানে সাবজেক্ট কোনটা, ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব, আর ভার্ব কোনটা, হয় সর্বাধিক। ক্লিয়ার করতে পারছি কিনা? ওকে, তাহলে এখন আসো, এ ব্যাপার ইংলিশটা প্রথমেই লিখলাম। এই এ ব্যাপার ইংলিশটা কি হবে একটু বলো না। এ ব্যাপার ইংলিশটা ইন দিস রিগার্ড, ইন দিস রিগার্ড, কমা লিখলাম, ইন দিস রিগার্ড, এ ব্যাপারে। এবার আসো, ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব হয় সর্বাধিক। প্রথমে সাবজেক্ট কি লিখবো, ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব। সাবজেক্ট কি হবে বলো, না পারলে কিন্তু মার্কার সিলে মারবো। ইয়েস, ভেরি গুড, ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব। র থাকলেই দা লিখবো। ইন দিস রিগার্ড, এরপরে কমা দিলাম, এরপরে দা লিখলাম। র এরপরে কি আছে, দায়িত্ব, দ্য রেসপন্সিবিলিটি, দ্য রেসপন্সিবিলিটি অফ ব্যাংক ম্যানেজমেন্ট, ব্যাংক ব্যবস্থাপনা, ব্যাংক ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট। ইন দিস রিগার্ড, এই বিষয়ে বা এই ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপনার দায়িত্ব, দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ব্যাংক ম্যানেজমেন্ট হয় সর্বাধিক। কি বলবো বলো, সর্বাধিক এভাবে লিখতে হবে, আটমোস্ট, আটমোস্ট মানে সর্বাধিক। হ্যাঁ হ্যাঁ বলতে পারো, হ্যাঁ কি বুঝি নাই, ইজ দা হাইয়েস্ট, হ্যাঁ হাইয়েস্ট, নাইস নাইস, ইজ হাইয়েস্ট, ইজ দা হাইয়েস্ট, কোনো সমস্যা নেই। ইন দিস রিগার্ড, দ্য রেসপন্সিবিলিটি অফ ব্যাংক ম্যানেজমেন্ট ইজ দা হাইয়েস্ট, কোনো সমস্যা নেই। ওকে, বা দ্য রেসপন্সিবিলিটি অফ ব্যাংক ম্যানেজমেন্ট ইজ দ্য আটমোস্ট, যদি কারো জানা থাকে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। নাইস। এবার আসো, এর নজরদারি করবে ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর নজরদারি করবে ব্যাংকের পরিচালনা পর্ষদ, মানে সাবজেক্ট কোনটা, তাড়াতাড়ি বলো, ব্যাংকের পরিচালনা পর্ষদ। আর ভার্ব কোনটা, নজরদারি করবে। তাহলে ব্যাংকের পরিচালনা পর্ষদ এর নজরদারি করবে, হয়ে গেল। এখন আসো, ব্যাংকের পরিচালনা পর্ষদ কি বলবো, দ্য ডিরেক্টরস অফ দ্য ব্যাংক, ব্যাংকের পরিচালনা পর্ষদ, দ্য ডিরেক্টরস অফ দ্য ব্যাংক, দ্য ডিরেক্টরস অফ দ্য ব্যাংক, দ্য ডিরেক্টরস অফ দ্য ব্যাংক, ব্যাংকের পরিচালনা পর্ষদ এর নজরদারি করবে। বলো কি হবে, এর নজরদারি করবে, উইল, উইল নজরদারি করে ইংলিশ কি, ওভারসি, উইল ওভারসি এর, ইট, উইল ওভারসি ইট। দ্য ডিরেক্টরস অফ দ্য ব্যাংক, ব্যাংকের পরিচালনা পর্ষদ উইল ওভারসি ইট। অথবা আর কি হইতে পারে নজরদারি করা, একটু বলো না, উইল উইল সুপারভাইজ। নাইস, কারুরটা নিব না, শুধু সুপারভাইজটা নিব। দ্য ডিরেক্টরস অফ দ্য ব্যাংক উইল সুপারভাইজ দিস, উইল সুপারভাইজ দিস, খুব সুন্দর। হ্যাঁ, উইল সুপারভাইজ দিস, নাইস নাইস। আচ্ছা, সো আসি আমরা পরের অংশে চলে যাই। পরেরটা কি বলতেছে সেটা একটু দেখবো আমরা। পরের সেন্টেন্সটা, ব্যাংক নতুন নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছে। এটা পারা, এটা খুব সহজ। আচ্ছা, এটা কোথায় এসেছিল দেখি তো আগে, খুব সহজ লাগতেছে সেন্টেন্সটা। ও কম্বাইন্ড 9 ব্যাংক এবং মানে 10 ব্যাংকের অফিসার জেনারেল এসেছিল। এই এটা কিন্তু 21 সাল ভিত্তিক যে অফিসার জেনারেল, তোমরা 22 সাল ভিত্তিক পরীক্ষাটা দিবা না, আর এটা 21 সাল ভিত্তিক যে পরীক্ষাটা হয়েছিল অফিসার জেনারেলের, এই টাইপের কোশ্চেনই পরীক্ষা এসেছিল। এটাতে 20 মার্ক ছিল। এই তো আমরা এই ধরনের কোশ্চেন এখন আসলে পারবো না ইনশাল্লাহ, কথা বলে না কেন? ওকে, তাহলে আমরা আসি। বেশ সহজ মনে হচ্ছে এটা, প্রিভিয়াসটা একটু কঠিন করছো তো, প্রথমটা কঠিন করাতে এটা সহজ মনে হচ্ছে। আচ্ছা, তারপরে শেষ করি আমরা। আর তো আচ্ছা, এই স্লাইডটাই শেষ, তাহলে আসো আমরা শেষ করি। ওকে, এই স্লাইডটা আমরা মনে করছিলাম বাদ দিব, দরকার নেই, আমরা শেষ করে যাই। ব্যাংক নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছে। বলো এই ভার্ব কোনটা, মুখোমুখি হওয়া। কে মুখোমুখি হচ্ছে, ব্যাংক মুখোমুখি হচ্ছে। ব্যাংক নতুন নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছে, কি বলবো ভাই, ব্যাংক, আগে কথা শোনো, এনকাউন্টার, আগে তুমি টেন্স অনুযায়ী লিখবে না। ব্যাংক নতুন নতুন ঝুঁকির মুখোমুখি হচ্ছে, কোন টেন্সে আছে, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ব্যাংক নতুন নতুন ঝুঁকির সম্মুখীন হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস না, ইনকাউন্টার হবে না, ইনকাউন্টারিং, ইজ অথবা আর ইনকাউন্টারিং। ব্যাংকস
আর ফেসিং, FACING, যে বলেছিল এনকাউন্টারিং, কোনো সমস্যা নেই। ব্যাংকস আর এনকাউন্টারিং, ব্যাংকস আর কনফ্রন্টিং, এটাও কিন্তু হয়। এই কনফ্রন্টিং অর্থ কি? কনফ্রন্ট, সম্মুখীন হওয়া, এটাও হয়। তাহলে ব্যাংকস আর কনফ্রন্টিং নতুন নতুন ঝুঁকি, কি বলবো ভাই? নিউ টাইপস অফ রিস্ক, নিউ টাইপস অফ রিস্ক। ব্যাংকস আর ফেসিং অথবা ব্যাংকস আর কনফ্রন্টিং নিউ টাইপস অফ রিস্ক। ওকে, এবার আসো, পূর্বে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি। সুন্দর একটা সেন্টেন্স। পূর্বে সাইবার নিরাপত্তা বিষয়গুলো, পূর্বে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি। আগে বলো ভার্ব কোনটা? পাইনি। খুব সুন্দর। পূর্বে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলা, সাজিদ লিখছে কমব্যাটিং, খুবই সুন্দর হয়েছে সাজিদ, খুবই সুন্দর। সাজিদ সালমান আহমেদ ফেসবুকে, হ্যাঁ কমব্যাটিং হবে। ফেসিং, কনফ্রন্টিং, কমব্যাটিং, কোনো সমস্যা নেই। এখন আসো পরের সেন্টেন্স। পূর্বে সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি। এখানে ভার্ব হলো যথাযথ গুরুত্ব পায়নি, পাওয়া না, পাইনি, যথাযথ গুরুত্ব পাইনি। এখন ভাই কোন জিনিসটা যথাযথ গুরুত্ব পাইনি? কথা বলো। সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলা, পুরাটাই সাবজেক্ট। এখন আমি কি বাক্যটা অ্যাক্টিভে লিখবো না প্যাসিভে লিখবো, তাই বলো। বলতে পারো অ্যাক্টিভ, যে সাইবার সংক্রান্ত বিষয়গুলো ডিডেন্ট হ্যাভ, পাইনি। কিন্তু অ্যাকচুয়ালি কে গুরুত্ব দেয়নি? কে? ব্যাংকগুলো। ব্যাংকগুলো পূর্বে সাইবার নিরাপত্তা বিষয়গুলো যথাযথ গুরুত্ব দেয়নি। সো ওই চিন্তা করলে প্যাসিভ লিখলেও কিন্তু হবে, মানে করলে বেশি ভালো হবে। আর কেউ যদি অ্যাক্টিভ লেখে তাতেও কোনো সমস্যা হবে না এখানে। আচ্ছা, এখন আসো, সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো, এটা সাবজেক্ট। এই সংক্রান্ত হইলেই কি বলি জানো আমরা? রিলেটেড, সাইবার নিরাপত্তা রিলেটেড ইস্যুস। তাহলে কি লিখবো? সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যুস। সাইবার সিকিউরিটি, সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যুস। অ্যাক্টিভ করলে ডিডেন্ট হ্যাভ, আর প্যাসিভ করলে ওয়্যার নট, হ্যাঁ, যে কোনো একটা। সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যুস ডিড নট হ্যাভ, বা আমি একটু প্যাসিভটা টানতেছে, যথাযথ গুরুত্ব পাইনি। হ্যাঁ, প্যাসিভ করলাম আমরা। হ্যাঁ, অ্যাক্টিভ করলে ডিডেন্ট হ্যাভ, অ্যাক্টিভ করলেও কিন্তু হবে বাক্যটা, কোনো ভুল নেই, কিন্তু প্যাসিভটা বেশি ইউজ হয়। সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যুস পাইনি, ওয়্যার নট গট, ওয়্যার নট গট। এই পাস্ট ইনডিফিনিটের প্যাসিভ কি? ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, গেট, গট, গট। তাহলে সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যুস ওয়্যার নট গট। সাইবার সংক্রান্ত, সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পাইনি। কি পাইনি? যথাযথ গুরুত্ব, ডিউ ইম্পর্টেন্স, যথাযথ অ্যাপ্রোপ্রিয়েট ইম্পর্টেন্স অথবা ডিউ ইম্পর্টেন্স। ওয়্যার নট গট, যথাযথ ইংলিশ ডিউ ইম্পর্টেন্স, ডিউ ইম্পর্টেন্স। কেউ যদি নাকি অ্যাডিকুয়েট ইম্পর্টেন্স, কোনো সমস্যা নেই। এই অ্যাডিকুয়েট অর্থ কি? অ্যাডিকুয়েট, পর্যাপ্ত। এভাবে লিখতে পারি না? সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যুস ওয়্যার নট গট অ্যাডিকুয়েট ইম্পর্টেন্স। কখন? পূর্বে, ইন দ্য পাস্ট। ভেরি গুড, ইন দ্য পাস্ট। The cyber security related issues were not got due importance in the past. অতীতে সাইবার সিকিউরিটি রিলেটেড ইস্যুস গুলা যথাযথ গুরুত্ব পাইনি। ওকে, সেটা সুন্দর ছিল, সেন্টেন্সটা ভালো লাগছে বেশ করে। আচ্ছা, মুছে ফেললাম, মানে অন্যগুলা খুব ইজি মনে হচ্ছিল। আচ্ছা, আরো একটা সেন্টেন্স আমাদের বাকি আছে, আমরা সেই সেন্টেন্সে চলে যাব। হ্যাঁ, লাস্ট সেন্টেন্স আমাদের। আচ্ছা, কি আছে বলো? সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে এ ধরনের ঝুঁকি মোকাবেলায় মনোযোগী হয়ে উঠতেছে ব্যাংকগুলো। সময়ের সাথে সাথে এ ধরনের ঝুঁকি মোকাবেলায় মনোযোগী হয়ে উঠতেছে ব্যাংকগুলো। কেউ কি বলবে সময়ের সাথে সাথে কি হইতে পারে ইংলিশে? উইথ দ্য প্যাসেজ অফ টাইম। ভেরি গুড, আই কিপ পেস উইথ হয়নি। শোনো, সময়ের সাথে সাথে আমরা উইথ দ্য প্যাসেজ অফ দ্য টাইম অথবা ওভার টাইম, এতটুকু বললেই হয়। সময়ের সাথে সাথে উইথ দ্য প্যাসেজ অফ টাইম অথবা ওভার টাইম, যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, সময়ের সাথে সাথে
এ ধরনের ঝুঁকি মোকাবেলায় মনোযোগী হয়ে উঠেছে ব্যাংকগুলো। তাহলে আমরা সাবজেক্ট কোনটা দিব? ব্যাংকগুলো। ভার্ব কোনটা? হয়ে উঠেছে। হয়ে উঠেছে, হ্যাঁ, এটা আমার ভার্ব। তাহলে আসো, সময়ের সাথে সাথে, উইথ দ্য প্যাসেজ অফ টাইম অথবা ওভার টাইম, হ্যাঁ, সময়ের সাথে সাথে, উইথ দ্য প্যাসেজ অফ টাইম, কমা, অথবা ওভার টাইম, সিম্পলি উইথ দ্য প্যাসেজ অফ টাইম। এবার আসো, এ ধরনের ঝুঁকি মোকাবেলায় মনোযোগী হয়ে উঠেছে ব্যাংকগুলো। তাহলে ব্যাংকগুলো মনোযোগী হয়ে উঠেছে। তাহলে ব্যাংকস এই মনোযোগী হয়ে উঠেছে কি হবে বলো? Has become attentive. নাইস। ব্যাংকস যেহেতু প্লুরাল দিয়েছে, হ্যাভ দাও। ব্যাংকস Have become হ্যাভ হবে। বিকাম, বা এটা কিন্তু অনেকে পারে না, প্রেজেন্ট পারফেক্ট এটা। মনোযোগী হয়ে উঠেছে, উঠেছে। হ্যাভ বিকাম, ভেরি গুড। উইথ দ্য প্যাসেজ অফ টাইম ব্যাংকস হ্যাভ বিকাম, ব্যাংকস হয়ে উঠেছে। কি হয়ে উঠেছে? মনোযোগী, মোর কেয়ারফুল, মোর, আর কি বলতে পারি, কনসেন্ট্রেটেড। ব্যাংকস হ্যাভ বিকাম মোর কনসেন্ট্রেটেড, কোনো সমস্যা নেই। ব্যাংকস হ্যাভ বিকাম মোর ওয়াচফুল, কোনো সমস্যা নেই। অ্যাটেন্টিভ, বেশি সুন্দর। ব্যাংকস হ্যাভ বিকাম মোর অ্যাটেন্টিভ। ওকে, তাহলে ব্যাংকস হ্যাভ বিকাম, কি বললা বলো? ব্যাংকস সেটা কি কন্টিনিউয়াস টেন্সে আছে না স্যার? মনোযোগী হয়ে না, উঠছে মানে মনোযোগী হয়ে উঠছে। এখন তুমি শুরু থেকে এখন যদি এই কথা বলো তাহলে তোমার সুইসাইড করা উচিত। এই আমি বললাম না যে যা আছে তাই আমাকে লেখা যাবে না? তুমি শুরু থেকে ছিলা কিনা? এখন মনোযোগী হয়ে উঠছে মানে কি ঘুম থেকে চোখ ডলতি উঠছে এমন বুঝাচ্ছে নাকি? না, এটা ভাবানুবাদ। ওকে, তোমারটা হয়ে উঠছে বললেও কোনো সমস্যা নেই। ব্যাংকস হ্যাভ স্টার্টেড মোর ওয়াচফুল, এটাও কিন্তু হয়। ব্যাংকস হ্যাভ স্টার্টেড মোর কেয়ারফুল, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ব্যাংকস হ্যাভ স্টার্টেড বিকামিং কেয়ারফুল। আচ্ছা, ব্যাংকস হ্যাভ বিকাম মোর অ্যাটেন্টিভ, ATTNTIV, মোর অ্যাটেন্টিভের পরে টু বসে, কি করতে? এই ধরনের ঝুঁকি মোকাবেলা করতে। টু overcome this type of risk. To overcome this type of risk, to face this types of risk, to confront these types of risk, কোনো সমস্যা নেই। ব্যাংকস হ্যাভ বিকাম মোর কেয়ারফুল টু, কি বললা, ওভারকাম। ওকে, টু ওভারকাম these types of risks, কোনো সমস্যা নেই। ওকে, banks have become more attentive, banks have become more careful to overcome these types of risks, to confront these types of risk. ক্লিয়ার? এই these types of risk অথবা এটা these, হ্যাঁ, ম্যানেজ, কোনো সমস্যা নেই ভাই। দিস টাইপ অফ রিস্ক মনে আছে তো, শিখাইছিলাম MCQ তে। টাইপ হইলে রিস্ক হবে, টাইপ হইলে রিস্ক হবে। হ্যাঁ, গুড। সিঙ্গুলার হলে সবগুলো সিঙ্গুলার, প্লুরাল হলে সবগুলো প্লুরাল। ওকে, এই ছিল আমাদের বাংলা থেকে ইংলিশ যে ট্রান্সলেশনটা, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন ক্লাসটা আমরা করলাম। আমি এই কথা বলো না, আমি যদি বলি ভাই ট্রান্সলেশনটা খুবই সহজ, এবং তুমি বিশ্বাস করো ট্রান্সলেশনে 40-এর মধ্যে ইজিলি 34-35 পাওয়া যায়। তোমাদের মানে অ্যাবাভ 32, 16 32 পাওয়া কোনো মানে পেশারি নেওয়া লাগবে না, অবশ্যই তোমরা 16 পাবা 20-এর মধ্যে, আর 40-এর মধ্যে 32 পাবা। একটু এইভাবে যাবা ভাই। তোমরা ট্রান্সলেশন করার সময় বেশিরভাগ স্টুডেন্টদের দেখি তারা শুধু গ্রামার নিয়ে পাগল হয়ে যায়। ভাই শুধু গ্রামার নিয়ে পাগল হইলে তো হবে না। ট্রান্সলেশনের মধ্যেও যদি তুমি গ্রামার নিয়ে বেশি চিন্তা করো, তুমি তাড়াতাড়ি লিখবা কি করে? 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে 8টা টপিক লিখতে হবে। একটা বাংলা এসে, একটা ইংলিশ এসে, একটা আর্গুমেন্টেটিভ রাইটিং, একটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, 15টা হলো জেনারেল নলেজ, এরপরে 5টা ম্যাথ, এরপরে হলো একটা কম্প্রিহেনশন। এত কিছু তুমি যদি 2 ঘন্টার মধ্যে লিখতে চাও, তুমি যদি এক ট্রান্সলেশন নিয়ে পড়ে থাকো, তাহলে তো তোমার জব হবে না। এই জন্য বলি ভাই, যেভাবে আমি বললাম এটাতে তোমরা অনেক ভালো কমফোর্ট ফিল করবা যদি নিজেরা বাসায় 100 লাইন প্র্যাকটিস করো। ভাই আমি তো তোমাদের আজকে 2টা ট্রান্সলেশন করালাম, নেক্সট দিন আর 2টা ট্রান্সলেশন করাবো, আরো 2টা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করাবো, আর 2টা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করাবো। এরপরে কিন্তু আর করাচ্ছি না, কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হবে। আর আমাদের রেগুলার ক্লাসে তো ট্রান্সলেশন হয়ই। সেই জন্য বলবো ট্রান্সলেশন বিষয়টা এটা অনেক কঠিন করে মানে অনেকে উপস্থাপন করে, কিন্তু না ভাই, অনেকে এটা কঠিন কিছু না। আমরা একটু যে ওয়ে অ্যাপ্রোচ তোমাদেরকে দিব, এই অ্যাপ্রোচে যদি তোমরা একটু প্র্যাকটিস করো, অনেক ভালো করতে পারবে। স্যার কিভাবে ইংরেজিতে রাইটিং এ ভালো করা যায়, আমি আবারও বলতেছি, আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচটা অসাধারণ একটা ব্যাচ, তুমি ওই ব্যাচে আসতে পারো। তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এত চমৎকার হবে ইনশাল্লাহ, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ব্যাচটা অনেক ভালো।